কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। পর্ব 9। অরুণিমা গালের নিচে হাত রেখে বলল, কিছুই ভালো লাগে না আমার। অভি সেই কথা গায়ে মাখল না। আলমারির একপাশ থেকে কাপড় বের করে বারান্দার দিকে হেঁটে গেল। বারান্দা থেকে আসতেই অরুণিমা বলল, যদি কেউ 2টা শাড়ি, 3টা ঝুমকা, 2 ডজন চুড়ি, একটা রূপোর নুপুর কিনে দিত তাহলে ভালো লাগতো। অভি চোখ বাঁকা করে তার দিকে তাকালো। মুখের পেশি শক্ত রেখেই বলল, এসবেও কোনো কাজ হবে না। 2টো থাপ্পড় দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চুড়ি নুপুরের কোনো দরকারই নাই। অরুণিমা দ্রুত গালে হাত ছোঁয়ায়। মুখ গোমরা করে জবাব দেয়, থাক, লাগবে না আমার নুপুর। অভি অন্য দিকে চোখ সরালো। অরু নিজ থেকেই বলল, হামাদ, একটা কথা বলি। আবার কি? তুমি যদি চুল দাড়ি ছেঁটে ফেলো তাহলেও আমার মন ভালো হয়ে যাবে। বিশ্বাস করো, তোমাকে অনেক সুন্দর লাগবে। প্রমিজ। আমি সুন্দর হতে চাই না। কথাটা বলেই সে হনহনিয়ে গোসল নিতে চলে গেল। অরু শুধু মুখ লটকে তার প্রস্থান দেখে। এত গোয়ার কেন লোকটা? একবার চুল দাড়ি ছেঁটে মানুষ হলে কি সমস্যা? সুচিস্মিতা অফিস থেকে বের হতেই রাস্তার অন্য পাশ দেখে মুচকি হাসল। জগলু দাঁড়িয়ে ছিল পকেটে হাত গুজে। সে বের হতেই হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। তারপর নিজেই রাস্তা পার হয়ে তার সামনে এসে দাঁড়ালো। সে সামনে আসতেই মিতা বলল, আপনি আবার আসতে গেলেন কেন জুহাইর? জগলু স্মিত হাসে। জানায়, আপনি সেদিন এলেন না বিনুদার দোকানে? কতটা সময় অপেক্ষা করলেন, তাই আমিও এলাম অপেক্ষা করতে। সুচিস্মিতা গাঢ় স্বরে বলল, অপেক্ষা করতে কেমন লাগে জুহাইর সাহেব? জুহাইর মাথা নামায়। সামান্য হেসে বলে, মানুষটা আপনি হলে ভালোই লাগে। বাবা, একটা কথা বলুন তো, সত্যি করে। কি? আপনি কি শুধু আমার সামনেই এমন সুপুরুষ হয়ে থাকেন, নাকি পৃথিবীর সব মেয়ের কাছেই আপনি এমন? জগলু বুকে হাত চেপে বলল, আস্তাগ ফিরুল্লাহ, আপনি এটা ভাবতে পারলেন? মিতা ছাড়া আজ পর্যন্ত আমি কোনো পরনারীর পাশে হাঁটিও নাই। তাহলে মিতার পাশে কেন হাঁটছেন? এভাবেই। জগলু হেসে ফেলল। কণ্ঠ নামিয়ে বলল, আসলে মিতার আগে কেউ কখনো আমায় এতটা পাত্তা দেয়নি। সুচিস্মিতা জবাব দেয় না। শুধু একবার আর চোখে জুহাইরের সমস্ত মুখ দেখে। তারপর মুচকি হেসে বলে, দোয়া করে দিলাম ভবিষ্যতেও যেন কেউ না দেয়। আচ্ছা জুহাইর, শুনুন। কি? আপনাকে 3 দিনের জন্য পুরোপুরি অবসর চাইছি। জগলু কপাল কুঁচকায়। 3 দিন? হুম। কেন? সুচিস্মিতা অধৈর্য হয়ে বলল, কারণ পরে জানবেন। আগে বলুন, সামনের 3 দিন আপনার কোনো কাজ আছে? জি না। গ্রেট। জগলু বলল, আপনি করবেনটা কি 3 দিনে? উহু, কথা কম। মিতা রিকশা ডেকে সেখানে উঠে বসল। জুহাইর বসল তার পাশে, একটু দূরত্ব নিয়ে। মিতা আর চোখে একবার সেই দূরত্ব দেখে। তারপর আফসোস করে বলে, আমি যদি আরেকটু মোটা হতাম তাহলে ভালো হতো। জগলু ভ্যাবাচ্যাকা খেয়ে শুধায়, কেন? এমনি। চলুন এখন। যাচ্ছিটা কোথায় আমরা? আপনার বন্ধুর বাড়ি। জগলু ভড়কে গিয়ে বলল, আমার বন্ধু? হুম। ওই বুনো ভাল্লুকের বাড়ি। অভিদের বাড়িতে? হুম। জগলু প্রায় চেঁচিয়ে উঠল, কেন? কেন সেখানে যাবেন? উহু, কাজ আছে। মিতা। কি? আপনি ওই বাড়ির মানুষদের চেনেন না? কেন? কি হয়েছে? তারা কি কোনো বাঘ? উহু, তারা খুব জাজমেন্টাল প্রকৃতির মানুষ। হোক গিয়ে। আপনার তো মন খারাপ হবে মিতা। সুচিস্মিতা হাসল। না জুহাইর, আমার এসবে মন খারাপ হয় না কখনো। আমি নিজেই অস্বস্তিতে তাদের বাড়ি যাই না। আপনার যেতে হবে না। আপনি বাইরে থাকবেন। আমি যাব। ধ্যাত, সেটা কিভাবে হয়? তাহলে চুপচাপ চলুন। এত কিছু আপনাকে ভাবতে হবে না। জাহানারা বেগমের একটা সিন্দুক আকৃতির বাক্স আছে। অরুণিমা কোনোদিন নেই বাক্স ছুঁয়ে দেখেনি। বাক্সটার প্রতি জাহানারার একটা সুচালো দৃষ্টি সবসময়ই পড়ে থাকে। সেই বাক্স তিনি ব্যতীত কেউ ছুঁয়ে দেখতে পারে না। অরুণিমা মাঝে মাঝেই কথার ফাঁকে সেই বাক্সের দিকে তাকায়। একদিন জাহানারা পান চিবুতে চিবুতে বললেন, আমার বাক্স থেকে একটা শাড়ি বাইর করো তো নতুন বউ। অরুণিমা মহা উৎসাহে তার সেই কাঠের বাক্সে হাত দিতেই তিনি খেকিয়ে উঠলেন, আই আই করো কি? তোমারে অ্যাডা ধরতে কইছি? অরু হকচকিয়ে উঠে বলল, তাহলে? এটা না। আলমারির নিচের তাকে বাক্স আছে। ওই দিক থেকে বের করো। অরুণিমা মুখ লটকে একটা শাড়ি বের করল। জাহানারা আজ সকালে তাকে তার ঘরে ডেকে এনেছেন। অরুণিমার পুরো সকাল নষ্ট করার জন্য এটাই যথেষ্ট। আসার পর থেকে তার ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে অরু হাঁপিয়ে উঠেছে রীতিমতো। তার ঘুরে ফিরে এক কথা, বাচ্চা নেও। কি আজব কথা, অরু কোথা থেকে বাচ্চা নিবে? আকাশ থেকে পড়ে বাচ্চা? সে শুধু মাথা নাড়ে। জাহানারা আরাম করে বসে বললেন, শোনো নতুন বউ, বেডা মানুষ হইল গিয়া ছাগলের মতো। যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব এদের। তুমি কি তার স্বভাব পাল্টাইতে পারবা? তুমি খালি পারবা একটা বাচ্চা দিয়া তারে আটকায় ফেলতে। বাচ্চা ছাড়া সংসারের কোনো দাম নাই। বেডা মানুষ ওই বাচ্চাতেই যা একটু আটকায়। এদের জাত তুমি এখনো চিনো নাই। অরুণিমা কটমট চোখে তার দিকে তাকায়।
এই বুড়ির প্রিয় কাজই হলো অবসরে পান চিবুতে চিবুতে বেডা মানুষের বদনাম করা। জাহানারা বললেন সব বেডাই একরকম, কিন্তু আমার পোলা হাতেম আছিল পুরাই আলাদা। ওয়ে কি বেডা আছিল নাকি তাও আমার সন্দেহ। অরুণিমা চট করে প্রশ্ন করল কেন? জাহানারা মুখ কোঁচকালেন। বললেন তোমার এত জানা লাগতো না। অরুর মুখ ভোঁতা করে তার দিকে তাকায়। না জানা লাগলে বলল কেন? জাহানারা মুখে একটু সুপারি পুরে বললেন বেডা মানুষের আসল নেশা হইল শরীরের নেশা। এজন্যই তো বউয়ের চামড়া ভাজ হইলে তাগো আর বউরে ভাল লাগে না। শরীরের নেশাই আসল নেশা। অরুণিমা মাথা নামিয়ে বিড়বিড় করে পাগল ও কোথাকার। জাহানারা অবশ্য সেটা শুনতে পাননি। তিনি আগের মতো করেই বললেন গাধা ছিল আমার হাতেম। তার ভেতর কোনো শরীরের নেশা ছিল না। তার কাছে নাকি মনি আসল। শোনো কথা, এমন বেডা তুমি জীবনেও দেখছো? এমন বেডাদের আমার কাছে ছাগল লাগে। আমার পোলা আছিল একটা ছাগল। আমার অভি দাদুভাই এদিক দিয়া সেরা। বউরে পাত্তাই দেয় না। বলেই জাহানারা খিলখিল অট্টহাসিতে ফেটে পড়লেন। অরুণিমার পুরো শরীর ছাদ করে উঠল। মন চাইল একটা ধমক দিয়ে বলতে বুড়ির ঘরের বুড়ি এক পা তোমার কবরে। তবুও তোমার শয়তানি বন্ধ হয় না তাই না? কিন্তু সে কিছুই বলল না। জাহানারা খাটের সাথে ঠেস দিয়ে বললেন হাতেম এমনই ছ্যাবলা ছিল যে সকাল দুপুর বউয়ের খানার খোঁজ নিত। বেডা মানুষ বুঝি এত বউ বউ করে? তার আছিল এক রেখা। রেখা ছাড়াতে কিছুই বুঝত না। ঈশ্বর ওইসব মাইয়ার জন্য নাকি বেডা মানুষের মনে প্রেম জাগে। তিনি কথা শেষ করার কিছু সময় পরেই অভি দরজায় এসে দাঁড়াল। অরুণিমার সাথে তার চোখাচোখি হতেই সে ভারী স্বরে বলল অরুণিমা, হুম। সকালের নাস্তা করেছ? না। কেন করনি? যাও নাস্তা করে আসো। 12টায় কিন্তু একটা ঔষধ আছে তোমার। অরুণিমা হ্যাঁ সূচক মাথা নাড়ে। তার ঠোঁট জুড়ে বিজয়ীর হাসি। সে আর চোখে একবার জাহানারার দিকে তাকায়। তার মুখটা একদম চুপসে গেছে। তার বাঘের মতন দাদুভাই ছাগলের মতো করে বউয়ের খাওয়ার খোঁজ নিচ্ছে এটা মানতে বোধ হয় তার কষ্ট হলো বেশ। অরুণিমা হেলেদুলে মহা আনন্দে ঘর থেকে বেরিয়ে এলো। এসেই অভির হাতটা খপ করে ধরে বলল তুমি কত ভালো হামাদ। অভি মুখ কুচকে হাতটা ছাড়িয়ে নিল। অরু তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল তোমার দিদানের মাথায় সিট আছে। একটা না দুইটা। অভি থামল। পাশ ফিরে মৃদুস্বরে বলল তুমি আর তুতুন গিয়ে ওই দুটো সিটে বসে পড়ো। অরু খিলখিয়ে হাসে। হাসির দমকে অভির কাঁধে একটা চাপড় মেরে বলে ধ্যাত দুষ্টু। অভি ভড়কে গিয়ে তার দিকে তাকায়। কি আশ্চর্য এই মেয়ে তাকে ভয় পাচ্ছে না কেন? এমনভাবে কথা বলছে যেন সে তার বন্ধু। অদ্ভুত তো। জাহানারা মেয়েটাকে আগাগোড়া দেখে বললেন তুমি বেডি নাকি বেডা? সুচিস্মিতা প্রগাঢ় হাসল। ঠোঁট ফাঁক করে বলল আপনি যা ভেবে শান্তি পান আমি সেটা। জাহানারা ক্ষণিকের জন্য চুপ হলেন। আরও একবার মেয়েটাকে অপাদমস্তক দেখলেন। একটা জিন্স, সাথে কালো শার্ট, চুলে উঁচু করে একটা ঝুঁটি, গলায় ঝুলছে নীল ফিতার একটি আইডি কার্ড। তার নামটা জাহানারা ইতোমধ্যেই ভুলে গেছেন। এত কঠিন নাম তার মনে থাকে না। মেয়েটা এসেছে অভির বউয়ের সাথে দেখা করতে। জাহানারাই তাকে নিজের ঘরে ডেকে এনেছেন। জাহানারা বললেন তুমি করো কি? মেয়েটা অবিচল কণ্ঠে বলল আমি একজন জার্নালিস্ট। মানে কি? বাংলায় কও। সাংবাদিক। সাংবাদিক। জাহানারা তাজ্জব হয়ে গেলেন। বললেন মাইয়া মানুষ হইয়া এসব করো? ঘরে কি মা বাপ নাই? এডি কেমন কথা? মাইয়া মানুষের এত উড়া ভালো না। এডি সব নষ্টা মাইয়াদের কাজ। কেন? মাইয়া মানুষ এসব করতে পারবে না এটা কি সংবিধানের কোথাও লিখা আছে? অত সংবিধান মারাও কেন? আমাদের সবচেয়ে বড় সংবিধান হইছে কুরআন। কুরআন মানতে হইব। আপনি মানেন কুরআন? হ। অবশ্যই মানি। আমাদের ধর্মে কিন্তু জর্দা দিয়ে পান খাওয়ার ব্যাপারে মতবিরোধ আছে। কেউ বলে হারাম কেউ বলে মাকরুহ। অথচ আপনি নেশাগ্রস্তের মতো জর্দা দিয়ে পান চিবুচ্ছেন। জাহানারা থতমত খেয়ে গেলেন। সুচিস্মিতা হাসি দিয়ে বলল আমি তো পাপী। আমি জানি সেটা। আমি নিজে পাপী বলেই অন্যের পাপ বের করতে ভয় পাই। আপনি যেহেতু এতই কুরআন মানেন, তাই আপনাকে জানালাম আর কি। কুরআনে একটা সূরা আছে, সূরা আল হুমাজাহ। কখনো অর্থসহ পড়বেন কেমন? যারা মানুষের সামনে অথবা পেছনে নিন্দা করে বেড়ায় তাদের পরিণতি কি হবে সেটা ওই সূরা পড়লেই বুঝবেন। অবশ্য আপনার তো জানারই কথা। আপনি তো কুরআন বাদে আর কোনো সংবিধান মানেন না। শেষের কথাটা সে একটু ঠেস মেরাই বলল। তারপর বরাবরের মতোই সৌজন্যসূচক হেসে সুচিস্মিতা তার ঘর থেকে বেরিয়ে গেল। জাহানারা ফ্যালফ্যাল চোখে তার প্রস্থান দেখেন। তারপর বুকে একটা হাত চেপে রুদ্ধশ্বাস হয়ে বললেন সর্বনাশ এই মেয়ে যেই ঘরে যাইব ওই ঘরে আর ফেরেস্তা আইতো না। আল্লাহ জানে আমার দাদুভাইয়ের বউয়ের সাথে তার কিসের এত ভাব। এইসব পড়াশোনা জানা মাইয়া মানুষ তো সংসার করতে জানে না, খালি সংসার ভাঙতে জানে। আল্লাহ তুমি মাফ করো। সব শুনে অভি বলল অরুণিমা যাক। আমি যাব না। ইচ্ছে করছে না আমার। সুচিস্মিতা থমথমে মুখে তার দিকে তাকালো।
এতবার বোঝানোর পরেও কেউ এক কথা কিভাবে বলতে পারে? সে একটা দম ফেলে বলল, জনাব হামাদ, আমরা সবাই যাচ্ছি। আপনি না গেলে অরুর মন খারাপ হবে। তাই আপনিও চলুন। আমি যেতে পারবো না। মিতা কঠিন মুখে বলল, কেন? এমনি। জগলু দরজার এক পাশে দাঁড়িয়ে ছিল। সেও মিতার সাথে সুর মিলিয়ে বলল, চল না অভি। 2-3টে দিনেরই তো ব্যাপার। এমন করছিস কেন? তোরা জানা। তোদের তো যেতে মানা করছি না। আমাকে কেন টানছিস সবকিছুতে? অরুণিমা তার কাছে ছুটে গেল। তার বাম হাতের কবজি চেপে ধরে অনুরোধ করে বলল, হামাদ ও হামাদ, চলো না প্লিজ। তুমি না গেলে আমার কি হবে? তোমার বন্ধুরা তো আছেই। অরুণিমা অরু জেদ করে বলল, বন্ধুরা থাকলেই হবে না, তোমাকেও থাকতে হবে। আমি পারবো না। অভি গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। সুচিস্মিতা তার দিকে দেখতে দেখতে দাঁত কিরমির করে বলল, বুনো ভাল্লুক একটা। সে সামনে তাকায়। অরুণিমার সাথে দৃষ্টি বদল হতেই মৃদু চিৎকার করে বলে, তুমি এই বুনো ভাল্লুকের সাথে সংসার করো কেমন করে অরু? দেখলেই তো মেজাজ গরম হয়। অরুণিমা কিঞ্চিত হাসল। বলল, না গো আপা, হামাদ আসলে খুব ভালো। সে তোমার সামনে একটু অদ্ভুত আচরণ করে। আমার আর জগ থুক্কু জুহাইরের সামনে সে আরো স্বাভাবিক আচরণ করে। তুমি চিন্তা করো না, আমি তাকে রাজি করিয়েই ছাড়ব। মিতা দু চোখ সরু করে বলল, শিওর? একদম 100%। হামাদ কখনো আমাকে না করে না। হামাদ এই বাড়ির সবচেয়ে ভালো মানুষ। আমার বর বলে বলছি না কিন্তু। সে আসলেই অনেক ভালো। মিতা বলল, শুধু তোমার জন্য ভালো। তোমার দিকে কি নরম করে তাকায় আর আমাদের দিকে এমনভাবে তাকায় যেন কাঁচা চিবিয়ে খাবে। সুচিস্মিতা যেতে যেতে বলল, তৈরি থেকো অরুণিমা। আমি গাড়ি পাঠাবো। তখন তোমার বর আর তুমি চুপচাপ উঠে পড়বে। মনোয়ারা দরজা খুলতেই দেখলেন দরজার বাইরে একটা মেয়ে হাসিখুশি মুখে দাঁড়িয়ে আছে। মনোয়ারা অবাক হয়ে বললেন, আপনি কে? আমি সুচিস্মিতা। বলে সে একটু থামল। তারপর বলল, আমি নীরুর বান্ধবী। নীরুর বান্ধবী? মনোয়ারা কিছুটা আশ্চর্যই হলেন। সুচিস্মিতা বলল, জি। অনেক আগে থেকেই পরিচয়। অরুণিমার বিয়ের পর আবারও দেখা হলো আর কি। তুমি অরুণিমার পরিচিত? জি। আমি তার হাসবেন্ডের দূর সম্পর্কের বোন। মুহূর্তেই ইন্দ্রিয় সচল হলে মনোয়ারার। তিনি দ্রুত সরে দাঁড়ালেন দরজা থেকে। তাড়া দিয়ে বললেন, আরে আরে, এসো না। সুচিস্মিতা মুখে হাসি রেখেই ভেতরে এলো। মনোয়ারা বললেন, তুমি কি শিকদার বাড়ির লোক? জি না, আমি অভির মায়ের বাড়ির লোক। ওহো আচ্ছা। মনোয়ারা তাকে বসার জন্য বললেন। মিতা বলল, না, আমি বসবো না। আমাকে একটু কষ্ট করে নীরুর ঘরটা দেখান। আমার তার সাথে কথা আছে। নিরুপমার 2 চোখ প্রায় লেগেই এসেছিল। কাল রাতে তার ঘুম হয়নি। তুতুন একটু পর পর উঠে কান্না জুড়ে দিত। আজ তাই সারাক্ষণ সে ঘুমে ঝিমুচ্ছে। হঠাৎই ঘরে এসে কেউ সহাস্য কণ্ঠে তাকে ডাকল। নিরুপমা, কেমন আছো তুমি? নিরুপমা ধরফরিয়ে উঠে চকিত ভঙ্গিতে সামনে তাকাতেই দেখে সুচিস্মিতা তার ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। সে তাকাতেই মিতা হাসিমুখে বলল, কি শরীর কেমন? মিতা, আপা তুমি? হ্যাঁ, তোমার তুতুনকে কোলে নিতে চলে এলাম। নিরুপমা হাসল। উঠে বসে তুতুনের দিকে ফিরে বলল, কাল সারারাত ঘুমায় নাই। নিজেও ঘুমায়নি। আমাকেও ঘুমুতে দেয়নি। সকাল থেকেও ঘুমুচ্ছিল না। পরে দুপুরে খেয়ে একটু ঘুমালো। মিতা বলল, এখন আবার একটু কষ্ট করে তুলে দাও। ফার্মহাউজে গিয়ে আবার ঘুমাবে। নিরুপমা চমকের পিলে তার দিকে তাকায়। চোখ বড় বড় করে বলে, ফার্মহাউজে যাবে মানে? মানে হলো আমি তোমাকে আর তোমার তুতুনকে 2 দিনের জন্য চুরি করে এক জায়গায় নিয়ে যাব। সর্বনাশ, মা জানে? হুম জানে। আর রাজিও আছে। নিরুপমা চোখ বড় বড় করে বলল, মা 2 দিনের জন্য আমায় তোমার সাথে ছেড়ে দিতে রাজি হলো? হলো তো। নিরুপমা ভীতু স্বরে বলল, আপা, আমি যাব না। আমার ভয় লাগে। কিসের ভয়? আমি আছি না। তবুও। তুতুন তো অনেক ছোট। ছোট হলে? নিরুপমা 2 দিকে মাথা নেড়ে বলল, না না, আমার ভয় লাগে। ধ্যাত বোকা মেয়ে। মিতা বলল, সারাদিন এক ঘরের ভেতর পড়ে থাকো দেখেই চোখ মুখের এই অবস্থা। একটু বাতাসের নিচে এসে দাঁড়াও নীরু। দেখবে ভালো লাগবে। খোলা আকাশের নিচে দাঁড়ালে মন ভালো হয়। কিন্তু অত বড় ফার্মহাউসে আমি একা কি করব? আমার তো খারাপ লাগবে। একা না, আরো মানুষ আছে। নীরু কপাল কুঁচকে বলল, আরো মানুষ আছে? তারা কারা? বলবো না। একটু পরেই বুঝবে। অরুণিমা গাড়ির সিটে বসতেই জগলু স্টিয়ারিং ধরে রাখা অবস্থায় পেছনে ফিরে বলল, আপামনি টাইট হইয়া বসেন। অরু খিলখিল করে হাসল। মুখে হাত চেপে বলল, তোমাকে আজ অদ্ভুত লাগছ জগলু। আমি হলাম আজকের জন্য ড্রাইভার। অদ্ভুত তো লাগবেই। অরুণিমা হাসে। শক্ত করে বসার সিট খামচে ধরে বলে, বসেছি টাইট হয়ে। এবার গাড়ি স্টার্ট দাও। অভি তির্যক চোখে তার দিকে তাকালো। তার মুখে কি দারুণ উচ্ছ্বাস, বেড়াতে যাবে বলে সে 2 ঘন্টা ধরে ব্যাগ গুছিয়েছে।
ইনিয়ে বিনিয়ে অনেক নাটক করে শেষে অভিকেও রাজি করিয়েছে। অভির জানি আজকাল কি হয়েছে। রামধমক দিয়ে অরুণিমাকে থামিয়ে দিতে তার ইচ্ছে হয় না। মনে হয় অরু একটা দুরন্ত ঘুড়ি, আর অভি নাটাই হাতে দাঁড়িয়ে থাকা এক দর্শক। হাতে নাটাই থাকার পরেও সে ঘুড়ির লাগাম টেনে ধরছে না, উল্টো আরো বেশি ছাড় দিচ্ছে, আরো সুন্দর করে উড়ার সুযোগ করে দিচ্ছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। অরুণিমা দু হাত মুঠ করে বলল, আমরা কোথায় যাচ্ছি গো জুহাইয়ের ভাই? জগলু স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, সেটা তো গেলেই দেখতে পারবে। তুমি তো একদম আমাদের বাড়ির রাস্তায় যাচ্ছ। আর একটু সামনে গিয়ে ডানে গেলেই আমাদের বাড়ি। চলো 2 মিনিট নীরু আপার সাথে কথা বলে আসি। অরু খুব মজার ছলে কথাটা বলেছিল, কিন্তু সে প্রচণ্ড অবাক হলো যখন দেখল জুহাইয়ের আসলেই গাড়িটা তার বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে। সেই অবাক মাত্রা ছাড়িয়ে গেল যখন অরু দেখল বাড়ির সামনে নীরু আপা, তুতুন আর মিতা আপা দাঁড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে মিতা বসল ফ্রন্ট সিটে, আর নীরু বসল পেছনের সিটে অরুণিমার পাশে। অরু তাজ্জব হয়ে জানতে চাইল, নীরু আপা তুমি সত্যিই এসেছ? নিরুপমা একটু লজ্জা পেল, মাথা নেড়ে বলল, মিতা আপা ভুংচুং বলে নিয়ে এসেছে। অরুণিমা খুশিতে আটখান হয়ে তালি বাজিয়ে বলল, জিও মিতা আপা, তুমি সেরা। মিতা পেছনে ফিরল না, রিয়ার ভিউ মিররে চোখ রেখে সামান্য হেসে বলল, ফার্ম হাউজে তো আগে আসো বাচ্চা, এরপর বলবে সেরা নাকি চলনসই। মিতা যেই ফার্মহাউস ভাড়া নিয়েছিল সেটা গাজীপুরের কাছাকাছি, লোকালয় ছেড়ে একটু দূরে, অনেকটা গ্রামীণ পরিবেশে। ফার্মহাউসের গেটে গাড়ি থামতেই নীরুকে ঠেলে অরু সবার আগে বেরিয়ে এলো। তার কোলে তুতুন। সে বের হতেই চারপাশ দেখে মুগ্ধ হয়ে বলল, তুতুন রে, এটা তো আরেকটা পৃথিবী। কি সুন্দর। নিরুপমা তার পেছনে পেছনে বেরিয়ে চারপাশ দেখে। সামনে কি সুন্দর বাগান, পেছনে একটা বাংলো বাড়ি, গেইটের বাইরে থেকেই একটা ছোট পুকুর দেখা যাচ্ছে। পুকুরের ঘাট আবার বাঁধানো। নিরুপমা বলল, পুরাই আগেকার দিনের জমিদারদের বাড়ির মতো দেখতে। সুচিস্মিতা গাড়ির দরজা খুলে হাসি মুখে বেরিয়ে এলো। তারপর সামনে দেখে বলল, অনেক খুঁজে এটা বের করেছি। আমি জানতাম তোমরা 2 বোন এটা খুব পছন্দ করবে। সবার শেষে গাড়ি থেকে নামলো অভি, মুখটাকে গোমরা করে। জগলু তার কাঁধে হাত রেখে বলল, কিরে, এমন মুখ বানিয়ে রেখেছিস কেন? দেখ কত সুন্দর জায়গা। অভি ঝাড়া মেরে কাঁধ থেকে হাত সরিয়ে দিল, বিরক্ত হয়ে বলল, শর্ত এখান থেকে। ভালো লাগে না। গেইট খুলতেই অরুণিমা পুকুরের ধারে ছুটে গেল। তুতুন হাত নেড়ে বলল, নামাও আমাকে। হুহু, তুমি পড়ে যাবে সোনা। পড়ব না। মিতা পাশে এসে বলল, নামাও অরুণিমা, কিচ্ছু হবে না। মিতা খালামনি থাকতে তুতুন সোনার কোনো ভয় নেই। অরু তাকে সুন্দর মতো কোল থেকে নিচে নামালো। নিরুপমা বিমুগ্ধ চোখে চারপাশ দেখতে দেখতে বলল, এত সুন্দর বাংলো তুমি আমাদের জন্য ভাড়া নিয়েছ আপা? হুম, এই মাসে টাকা বেঁচে গিয়েছিল। ভাবছিলাম কোথাও ঘুরে আসব, পরে মনে হলো সাথে তোমাদেরও নিয়ে যাই। একা একা ঘুরতে তো কোনো মজা নেই। বলেই মিতা স্বভাবসুলভ হাসল। অথচ নিরুপমা একনাগাড়ে কতক্ষণ স্থির হয়ে তাকে দেখল। মিতা আপার চোখ দুটো কি সুন্দর না? মিতা আপা এত ভালো কেন? কি সুন্দর আদর দিয়ে কথা বলে সবসময় এতগুলো টাকা খরচা করে অকারণেই তাদের ঘুরতে নিয়ে এলো। নিরুপমার মন চায় গালের নিচে হাত রেখে জিজ্ঞেস করতে, এই যে মিতা আপা, সত্যি করে বলুন তো আপনি কোনো পরিটরি নাকি? এত মিষ্টি তো এখনের সময় মানুষ হয় না। অথচ নীরু কিছুই বলে না, সে কেবল মুগ্ধই হয়। তুতুনটা কি সুন্দর মিশে গেছে মিতা আপার সাথে। আসলে মিতা আপা মানুষটাই এমন। মিতা আপাকে যে আপন করতে পারে না সে আসলে কোনো মানুষই না। সুচিস্মিতা শাড়ির আঁচলটা কোমরে গুজতেই জগলু আঁতকে উঠে বলল, সাংঘাতিক রান্নাও পারেন নাকি আপনি? মিতা প্রগাঢ় হাসে। রান্নার বড় পাতিলটা চুলায় বসিয়ে গর্ব করে বলে, আমি সবই পারি। যে রাধে সে চুলো বাঁধে। ফার্মহাউসের দেখাশোনার দায়িত্বে যে লোক থাকেন তার নাম আসলাম। মিতা আসলামের মাধ্যমেই 3 দিনের জন্য ফার্মহাউস ভাড়া করেছিল। তারা আসতেই আসলাম তাদের সব ঘরের চাবি বুঝিয়ে দিয়েছে। একটু আগে মাগরিবের আজান পড়ে গেছে। নামাজ শেষ হতেই অরুণিমা আর নিরুপমা বিরাট বড় রসাই ঘরে এসে দাঁড়ালো। তুতুন বাগানের ভেতর ছুটোছুটি করছিল। জগলু তাকে দেখে শুনে রাখছিল। অভি সন্ধ্যার দিকে তার ঘরে গিয়েছে, এখনো বের হয়নি। নীরু গোল গোল চোখে বলল, এত বড় হাঁড়িতে তুমি রান্না করবে আপা? হ্যাঁ। কোনো সমস্যা? না, কিন্তু অনেক কষ্ট হবে তোমার। সুচিস্মিতা চুলো ধরিয়ে সামান্য হেসে বলল, এসবে আমার কোনো সমস্যা নেই। অরুণিমা নখ খুঁড়তে খুঁড়তে প্রশ্ন করল, তুমি বানাবেটা কি আপা? আজকে শুধু পোলাও কোরমা করব, কিন্তু কাল দম বিরিয়ানি রান্না করব। সেটা কি? সেটা খুব মজার খাবার, তোমাদের বানিয়ে খাওয়াবো। নীরু বলল, তুমি এত রান্না জানো? হ্যাঁ, শখ থেকেই শিখেছি। নিরুপমা দেখল মিতা আপা খুব স্বতঃস্ফূর্ত হয়ে ছুটোছুটি করে এটা সেটা জোগাড় করছেন। ধুয়ে রাখা চাল চুলায় দিতে দিতে মিতা হাসি মুখে বলল, আমার আসলে একটা বড় বাড়ির খুব শখ বুঝলে।
বড় বাড়ি না ঠিক, আমি চাই একটা বিরাট বড় সংসার। বাড়ি ছোট হোক, কিন্তু মানুষ বেশি হোক। আমি সারাদিন মিডিয়ার কামলা খেটে রাতে বাড়ি এসে ভালো বউ হতে চাই। আমি কিন্তু দারুণ ঘরণী হব অরু। মিলিয়ে নিও আমার কথা। অরু মাথা নেড়ে বলল, তুমি শুধু দারুণ ঘরণীই হবে না আপা, তুমি খুব ভালো মা, বউ, ভাবি, বোন সব হবে। সুচিস্মিতা জবাব দেয় না। স্বভাবসুলভ মিষ্টি হাসি নিজ থেকেই তার দুই ঠোঁট দখলে নেয়। খাবারের টেবিলে বসার পরেই সুচিস্মিতা ডাকল, রেখা আপা, একটু কোরমার বাটিটা নিয়ে আসো তো। আমি আনতে ভুলে গেছি। রেখা এখানকার পরিচারিকা। হুকুম পেতেই সে বাটি হাতে খাবার ঘরে এলো। অভি তাকে দেখতেই কেমন যেন অস্বস্তিতে পড়ল। সেই অস্বস্তি সময়ে সময়ে শুধু বেড়েই গেল। যতবার মিতা তার নাম ধরে সম্বোধন করছিল ততবার অভির ভেতরটা খচখট করে উঠছিল। অভি বারবার উন্মনা হয়ে যাচ্ছিল। কোনো কিছুই আর ভালো লাগছিল না তার। সে এক পর্যায়ে খাবার টেবিল ছেড়ে উঠে গেল। যেতে যেতে শুধু ক্ষীণ স্বরে বলল, আমি খাবো না আর। কিছু জায়গায় মানুষ ভীষণ আবেগী হয়ে যায়। অল্পতেই কেমন স্পর্শকাতর হয়ে উঠে। অভির সাথে মাঝে মাঝে এমনটা হয়। খুবই স্বাভাবিক একটা ঘটনা মাঝে মাঝে তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মনে হয় গলার কাছে কিছু একটা আটকে আছে। অতি তুচ্ছ বিষয়ে এমন প্রতিক্রিয়া অভি দেখাতে চায় না। কিন্তু সব প্রতিক্রিয়া কি মানুষের নিয়ন্ত্রণে থাকে? অভি ধরে নিয়েছে এই একটি ব্যাপারে সে একটু আবেগী। হতেই পারে এমনটা। দোষ তো কিছু নেই। অরু ঘরে এসেই দুবার কাশল। হাত দিয়ে ধোয়া ঝাড়তে ঝাড়তে বলল, এত সিগারেট খেতে জানো তুমি? অভি জবাব দেয় না। তার দৃষ্টি দূর আকাশে। টিমটিম করে জ্বলতে থাকা তারাগুলো একমনে দেখলে খুব অদ্ভুত লাগে। মনে হয় তারা নড়ছে। এই সুবিশাল আকাশের বুকে জেগে থাকা নক্ষত্রদের কি কোনো গন্তব্য নেই? তারা দিনশেষে কোথায় যায়? এই কৃষ্ণকালো গগনই কি তাদের শেষ গন্তব্য? অরুণিমা চাপা স্বরে ডাকে, হামাদ। কি? তোমার মন খারাপ? না। তাহলে? কিছু না। অরুণিমা মন খারাপ করে বলল, সবকিছু ভেতরে ভেতরে চেপে রাখো। সেজন্যই তো কারো সাথে মিশতে পারো না ঠিক মতো। মন মতো মনের কথা খুলে না বললে শরীরের ভেতর কথা জমতে জমতে চেহারার এই অবস্থা হয়। অভি বিরক্তিতে মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকল। অরু এগিয়ে এসে তার কাঁধ হাত রাখে। ওই হামাদ। কি? তোমার মন খারাপ কেন? বলো না। চলো না একটু গল্প করি। মন ভালো আমার। মিথ্যা কথা। অরু হঠাৎই একটা কাজ করল। হাত বাড়িয়ে অভির চোখের নিচে থাকা কালচে আঘাতের চিহ্নটা ছুঁয়ে দিল। অভি চমকে উঠে তার দিকে তাকালো। দু কদম পিছিয়ে গিয়ে বলল, কি হয়েছে? তোমার এই ব্যথাটা দেখলে আমার কষ্ট লাগে। কিভাবে পেলে এত ব্যথা? অভি ঈষৎ হাসল। তাচ্ছিল্য করে বলল, খুন করতে গিয়ে। হুহু। বাজে বকো না তো। কেন? তুমি জানো না? আমি দুইটা খুন করেছি। আর একজনকে খুনের চেষ্টা করেছি। কিন্তু সে বেঁচে গেছে। অভি একটু সরে দাঁড়ালো। অরুণিমা বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে থাকল। অভিকে জ্বালাতন করল না, আগ বাড়িয়ে কোনো অবান্তর প্রশ্নও করল না। অভি সিগারেটে শেষ টান দিয়ে বলল, নিচের ওই মহিলাটার নাম রেখা। হ্যাঁ। তো? অভির নিখাদ কণ্ঠস্বর। একটা ঢোক গিলে বলল, আমার মায়ের নাম রেখা। এই নামের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। অরুণিমা মাথা তুলে শুধু একবার তার দিকে তাকালো। তার যে দুর্বলতা আছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অভি নিজ থেকেই বলল, তুমি তো আমার বউ, তাই না? কতগুলো মাস হয়ে গেল বিয়ের। অথচ কোনোদিন কথা হয়নি সেভাবে। এসো। খাটে এসে বসো। আজ রাতে আমরা গল্প করব। অরুণিমা। অরু তাজ্জব হয়ে তার দিকে তাকায়। অভি নিজ থেকে তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছে, ব্যাপারটা আগে কখনো ঘটেনি। অরুণিমা বিনা বাক্য ব্যয় খাটের এক কোনায় গিয়ে বসল। অভি শুরুতেই বসেনি। সে জানালার একদিকে ঠেস দিয়ে সরাসরি অরুণিমার দিকে না তাকিয়ে দেয়ালে ঝুলানো একটা ফ্রেম দেখতে দেখতে বলল, আমার কথা বলতে হলে তো আগে আমার মা বাবার কথা বলতে হবে। তাদেরকে দিয়েই তো আমার পরিচয়, তাই না? সে হঠাৎই ঘাড় বাঁকা করে প্রশ্ন করে, তোমাদের বংশে কেউ মুক্তিযোদ্ধা আছে অরুণিমা? অরু একটু ভাবল। তারপর মাথা নেড়ে বলল, না। ওমন কাউকে সরাসরি যুদ্ধ করতে তো শুনিনি। অভি ছোট করে বলল, ওহো। অরুণিমা ধৈর্যশীল শ্রোতার মতো চুপ করে বসে থাকে। অভি একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করল, আমার বাবা মাধ্যমিক পর্যন্ত একটা সাদামাটা স্কুলে পড়াশোনা করেছিলেন। তখন এত নামিদামি স্কুলও ছিল না। বাড়ি থেকে অনেক দূর গিয়ে পড়াশোনা করতে হতো। দাদা তখন ভালোই সচ্ছল ছিলেন। ব্যবসা করতেন। ঠিকাদারির কাজ করতেন। মাধ্যমিক শেষে বাবা একটা মিশনারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তারপর উচ্চ মাধ্যমিক শেষে বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। অথচ স্কুল জীবনের শিক্ষকদের সাথে একবার সাক্ষাৎ করার জন্য তার ভেতরটা আনচান করত সব সময়। সেই সূত্র ধরে বাবা একদিন রমিজ মাস্টারের বাড়ি গেলেন তার সাথে দেখা করার জন্য। এরপর আরও কয়েকবার বাবা সেখানে গিয়েছিলেন। অভি থামল। অরুণিমা খুব মন দিয়ে তার কথা শুনছিল।
অভি কিছুটা সহজ হয়ে বলল, তোমার কি এখানে কিছু অদ্ভুত লাগেনি অরুণিমা? অরু অবাক হয়ে বলল, অদ্ভুত কেন লাগবে? তুমি যে বোকা, তাই অদ্ভুত লাগেনি। বাবার তো অনেক অনেক শিক্ষক ছিলেন। বাবা কেন শুধু ওই একজন শিক্ষকের বাড়িই যেতেন বলো তো? কারণ উনি ছিল তোমার বাবার সবচেয়ে প্রিয় শিক্ষক। অভি এবার সত্যিই হেসে ফেলল। বোকা মেয়ে, আমার বাবা সেখানে রমিজ মাস্টারের জন্য যেতেন না। সেটা তো একটা ছুতো ছিল। আমার বাবা যেতেন রমিজ মাস্টারের মেয়েকে এক পলক দেখার জন্য। স্কুল জীবন থেকেই যার প্রতি বাবার দুর্বলতা ছিল। অরু এক হাত মুখে চেপে চমকে উঠে বলল, সর্বনাশ, তোমার মা জানে এসব? অভি মাথা নামিয়ে সামান্য হাসল। তারপরই মুখ গম্ভীর করে বলল, রমিজ মাস্টারের মেয়ের নাম রেহনুমা রেখা। তিনি আমার মা। আমার এক জীবনের সমস্ত দীর্ঘশ্বাস। অরু একেবারে পাথরের মতো জমে গেল। কিছুক্ষণ অপলক অভির দিকে তাকিয়ে থেকে বলল, তোমার মা, তোমার বাবা তাকে এত ভালোবাসতো? অভির আবারও হাসি পেল। সে হেঁটে এসে খাটের এক প্রান্তে বসে বলল, ভালোবাসার তো এখনো কিছু শুরুরই হয়নি অরুণিমা। আগে সবটা শোনো। আমার মা বেশ রক্ষণশীল চিন্তাধারার মানুষ ছিল। আমার নানার 3 মেয়ে। কোনো ছেলে নাই। মা সবার বড়। বাবা বাড়িতে এলে মাই তার জন্য চা করে নিয়ে যেতেন। ওই এক পলকের দেখা। সেটার জন্যই বাবা মাইলের পর মাইল পাড়ি দিতেন। বাবা কোনোরকমে 2য় বর্ষের পড়াশোনা শেষ করেই দিদানকে বলে দিলেন তার মনের কথা। শেষে এটাও বললেন দিদান যেন খুব দ্রুত সেখানে প্রস্তাব পাঠান। আমার মা কিন্তু দেখতেও চমৎকার ছিলেন। সুতরাং দিদানের আপত্তি থাকার কোনো কারণই ছিল না। দিদান আপত্তি করেও নি। কিন্তু আমার বাবা আর মায়ের বিয়েটা হয়েছিল দিদানের মতের বাইরে গিয়ে। অরু অবাক হয়ে বলল, কেন? কারণ তাদের বিয়ের আগেই আরও অনেক কিছু ঘটে গেছে। গোটা একটা দেশের জন্ম হয়ে গেছে। তারপর কোনো কিছুই আর স্বাভাবিক ছিল না। এরপর 71 এলো। যুদ্ধ শুরু হলো। মুক্তিযুদ্ধ। আমার বাবা তখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তেজি যুবক। জীবনের সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে বাবা দেশকেই এগিয়ে রাখলেন। বাবা মুক্তিযুদ্ধে অংশ নিলেন। যাওয়ার আগে শুধু একবার মাকে দেখে গেলেন। মা বলেছিলেন বিজয়ী হয়ে আসতে। বাবা নাকি উত্তরে শুধু মাথা নেড়েছিলেন। তারপর রেহনুমার সাথে হাতেম শিকদারের আর দেখা হয়নি 9 মাস। ক্র্যাক প্লাটুনের নাম শুনেছ কখনো? ঢাকা শহরে গেরিলা আক্রমণ চালানো সেই বিখ্যাত ক্র্যাক প্লাটুন। যারা একাই পুরো নানাদারদের রাতের ঘুম উড়িয়ে দিত। আমার বাবা সেই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। শুধু তিনি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্র মুজিব বাহিনীর সদস্য সহ অনেক সামরিক বাহিনীর সদস্য এই গেরিলা বাহিনীর অংশ ছিলেন। শহীদ রুমিকে নিশ্চয়ই চেনো। রুমিও ক্র্যাক প্লাটুনের হয়েই যুদ্ধ করেছে। যদিও তার আর বাবার ইউনিট আলাদা ছিল। সেই যুদ্ধ চলল 9 মাস। ক্র্যাক প্লাটুনের সদস্যরা 9 মাস যাবৎ কত কত ভয়ঙ্কর মৃত্যুর প্রত্যক্ষদর্শী হলো তার কোনো ইয়াত্তা নেই। তারপর 9 মাসের যুদ্ধ শেষে লাখ লাখ তরুণের বলি হওয়ার পর আমরা পেলাম টকটকে লাল একটা ফুল। আমাদের দেশ। আমাদের মাতৃভূমি। একটা খোলা আকাশ। সেই আকাশটা কত কত ত্যাগের পর আমাদের হলো, তুমি জানো? অরু জবাব দিল না কোনো। মোহাবিষ্ট হয়ে সে শুধু অভির কথাই শুনে গেল। কত সুন্দর তার বাচনভঙ্গি, কি নিখাদ কণ্ঠস্বর, কত সুন্দর গুছিয়ে কথা বলছে, কোনো তাড়া নেই, কোনো বিরক্তি নেই, কিচ্ছু নেই। শুধু চোখ ভরে আছে বিশুদ্ধ অনুভূতির উপস্থিতি। অভি একটা তপ্তশ্বাস ছেড়ে বলল, যুদ্ধ জেতার পর আমার বাবা সবার প্রথমেই ছুটে গেলেন রমিজ মাস্টারের বাড়ি। অথচ বাবার যুদ্ধ জেতার আনন্দ মাটি হয়ে গেল যখন বাবা দেখলেন ওই বাড়িটা কোনো বাড়ি না, রীতিমতো একটা মৃত্যুপুরী হয়ে আছে। আমার নানা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন। তাদের তথ্য দিয়ে সাহায্য করতেন। এই কথা জানার পরই নানাদারদের দল তার বাড়িতে হামলা চালায়। পাখির মতো গুলি করে নানা সহ তার বাড়িতে অবস্থানরত সকল মুক্তিযোদ্ধাদের মেরে ফেলে। কিন্তু মেয়েদের মারল না। এক নিমিষেই যদি মেরে ফেলে তবে নামের আগে ব ও রহিং স্রোহা এ না এ জাতীয় শব্দ যোগ করত কেমন করে? অভি চাপা স্বরে প্রশ্ন করল, তুমি কি বীরাঙ্গনার মানে বুঝো অরুণিমা? অরু ছলছল চোখে মাথা নাড়ে। অভি তাচ্ছিল্য করে বলল, ওই জানোয়ার গুলো তো মেয়ে দেখলেই কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ত। সেখানে আমার মা ছিল যথেষ্ট রূপবতী। তারা এতটাই অমানুষ ছিল যে আমার মায়ের সাথে ওই জঘন্য কাজটা করেও শান্ত হয়নি। আমার ছোট খালামণি, যার বয়স ছিল মাত্র 10, তার সাথেও তারা এই কাজ করেছে। আমার ছোট খালামণি ওই নিপীড়ন সইতে না পেরে এক রাতেই আল্লাহর মেহমান হয়ে গেলেন। আল্লাহ তাকে কবুল করুক। অভির কণ্ঠ জমে এলো। বলতে গিয়েও সে বারবার থেমে যাচ্ছিল। অরুণিমা থুতনি পর্যন্ত নেমে আসা জলের ধারা মুছে কোনোরকমে বলল, আমিন। আমার মেঝো খালামণি করলেন আরও ভয়ঙ্কর কাজ। সমাজের মানুষের কটূক্তি থেকে বাঁচতে খালামণি আত্মহত্যা করলেন। সমস্ত যন্ত্রণা ভোগ করার জন্য বেঁচে থাকল শুধু আমার মা। বাবা নাই, বোন দুটো নাই, মা তো সেই কত আগেই মারা গেছে। আমার মায়ের আর থাকলো কি বলো তো? তবে স্রষ্টা কি এত নির্দয় হয় বলো? তিনি মায়ের জন্য বাবাকে পাঠালেন।
বাবা কিন্তু সমাজের মানুষের মতো করে মাকে ছেড়ে যাননি। ছি ছি করে ধিক্কারও দেননি। বাবা মাকে আগের চেয়েও দ্বিগুণ ভালোবাসতে শুরু করেছিলেন। যেই করুণ স্মৃতি মাকে দিন দিন পাগল করে তুলছিল, সেই স্মৃতি থেকে মাকে মুক্তি দেওয়ার জন্য বাবা সর্বাত্মক চেষ্টা চালালেন। ভালোবাসা কি অরুণিমা? যাকে দেখতে শান্তি লাগে সেই আমাদের ভালোবাসা। যার একটু সঙ্গ, একটু সহানুভূতি আমাদের ভেতরটা পরিষ্কার করে তোলে, তার মতো মনের মানুষ আর কোথায় পাবো আমরা? আমার মা ছিল আমার বাবার মনের মানুষ। মনের মানুষকে জীবনভর ভালোবাসার জন্য শুধু তার মনটাই লাগে অরুণিমা। সেই মনে অন্য মানুষ না থাকলেই হলো। শরীর দিয়ে কি যায় আসে? শরীরের তাড়না তো পতিতাও মেটাতে পারে। মনের তাড়না মেটায় কারা? আমার বাবা সবকিছুর পরিশেষে আমার মাকেই চাইলেন। কিন্তু আমার দাদি কখনো মাকে মেনে নিতে পারেনি। কখনো না। মায়ের ওই ব্যাপারটা জানতেই দিদান বেঁকে বসল। মায়ের মতো মেয়ের সাথে নাকি তার ছেলের বিয়ে দিবে না। শেষে বাবা তার মায়ের অবাধ্য হয়েই মাকে বিয়ে করেছিলেন। বিয়ের 2 বছর পর আর কোনো উপায় না পেয়ে দিদানও তাদের মেনে নিয়েছিল। মন থেকে মানে নি, তবে বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল। তাদের বিয়ের কয়েক বছর পর আমার জন্ম হলো। বাবা তখন পড়াশোনা শেষে পত্রিকায় লেখালেখি করতেন। কোনো লেখা যদি ক্ষমতাসীন দলের বিপরীতে যেত তাহলেই শুরু হতো হুমকি ধমকি। কোনো এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে আর্টিকেল ছাপানোর দায় বাবাকে গুলি করে মেরে ফেলল ওই নেতার কর্মীরা। মা তখন এই এত বড় বাড়িতে আমাকে নিয়ে একা। আমার বয়স তখন মাত্র 1। তারপর মা 7 বছর যাবৎ আমাকে বুকে আগলে মানুষ করেছে। আমি ছোট ছিলাম, কিন্তু অবুঝ ছিলাম না। এই বাড়ির মানুষরা যে আমার মায়ের সাথে কেমন কুকুরের মতো আচরণ করত আমি সবই দেখেছি। দিদান আমাকে খুব ভালোবাসত, কিন্তু দিদান বাদে আর কেউ আমাকে সেভাবে ভালোবাসেনি। তবুও টুকটাক স্নেহ অবশ্য করেছে, কিন্তু মাকে কেউ তিল পরিমাণ সম্মানও দেয়নি। আমি আমার মায়ের সবটা দেখেছি। আমার মায়ের আমি ছাড়া আর কিছুই ছিল না। অভি পুরোপুরি গা ছেড়ে খাটে শুয়ে বলল, তোমায় একটা কথা বলা হয়নি অরুণিমা? অরু চাপা স্বরে বলল, কি? নিরুপমাকে আমার প্রথম দেখায় মায়ের মতো মনে হয়েছিল। তুতুনের জায়গায় নিজেকে রাখছিলাম বারবার। তখন ওই মেয়েটার প্রতি আমার প্রচণ্ড সহানুভূতি কাজ করছিল। ভাবছিলাম আমার মতো ছন্নছাড়া লোক নিরুপমাদের জীবন গোছাতে পারে না। তাদের প্রয়োজন খুব ধৈর্যশীল আর ঠান্ডা মেজাজের পুরুষ। আমি তো সেই পুরুষ নই। আর তোমাকে দেখে আমার কি মনে হয়েছিল জানো? মনে হয়েছিল তুমি একটা বাচাল মেয়ে, আর সাথে অহংকারী। তখন মনে হলো আমার মতো ভবঘুরের জন্য তুমিই ঠিক আছো। কিন্তু বিয়ের পর মনে হলো এটাও ভুলই ছিল। তুমি একটা ফুলের মতো স্নিগ্ধ মেয়ে। কোথায় তোমার একটা রঙিন জীবন? আর কোথায় আমার এই খুন খারাপির কালো জীবন? অভি একটু শ্বাস ছাড়ল। কিছুক্ষণ দম ফেলে চুপচাপ শুয়ে থাকল। অরু তার পাশ ঘেঁষে বসল। অভি সামান্য হেসে বলল, আমি জানি অরুণিমা, তোমার বয়স অল্প। তোমার ঘুরতে ইচ্ছে হয়, এখানে সেখানে যেতে মন চায়, এটা সেটা খেতে ইচ্ছে করে। কিন্তু সমস্যাটা আমার। আমি এত ভিড়ভাট্টা, এত লোক সমাগম পছন্দ করি না। আমার একাকিত্ব ভালো লাগে। নিজের একটা ছোট পৃথিবী তৈরি করে সেই পৃথিবীতে থাকতে ভালো লাগে আমার। আমার মা একদিন বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। আমি তখন বাড়িতে। পরে 2 দিন বাদে নাকি বুড়িগঙ্গায় মায়ের লাশ পাওয়া গিয়েছিল। এর বেশি কিছু জানি না আমি। আমি মাকে দেখতেও যাইনি। ভয় হতো আমার। আমি মনে মনে কল্পনা করতাম মা বেঁচে আছে, মা একদিন আসবে। এরপর আমার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। আমি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিলাম আস্তে আস্তে। সামির, তিয়াসা, হৃদি, হাসিম, এহতেশাম, কারো সাথেই তেমন মিশতাম না। আমি থাকতাম আমার মতো করে, একা একা। দিদান বাদে আমি কারো কাছেই যেতাম না। চাচাজান ভাবতো আমি মনে হয় পাগল হয়ে গেছি। কিন্তু আমি ছিলামই এমন। পুরো বাড়ির উল্লাস আমাকে স্পর্শ করত না। আমার শুধু মাকে মনে পড়ত। মামারা যাওয়ার পর আমি আর কারো সাথে সহজ হতে পারিনি। আমি বহু বছর এমন অসামাজিক হয়েই ছিলাম। বাকিরা মাঝে মাঝে আমার কাছে আসতো, কিন্তু সৃজু রোজ আসতো। সৃজুকে যে একদম ধাক্কা মেরে বিদায় করে দিতে পারি না ঘর থেকে, তার একটা কারণ এই অতীত। সে সময় সৃজনী বাদে তেমন কেউ আমাকে নিয়ে মাথা ঘামায়নি। একাকিত্ব মানুষকে অসামাজিক করে দেয়। এরপর মানুষ ধীরে ধীরে আক্রমণাত্মক আর হিংস্র হয়ে ওঠে। আমিও ধীরে ধীরে কেমন যে হয়ে উঠলাম। মানুষকে প্রহার করা তখন আমার কাছে মামুলি ব্যাপার। আমাদের বাড়ির লোকজন আমার মাকে পতিতার চোখে দেখত। অথচ আমার মা ছিল প্রচণ্ড আল্লাহ ভীরু বান্দা। মাকে অপমান করে কিংবা ঠেস মেরে কথা বললে আমার খুব গায়ে লাগত। অভি থামল। একবার চোখের নিচে থাকা সেই কাটা দাগ স্পর্শ করে বলল, এহতেশামের বাপকে তো কোনোদিন দেখনি। তার মতো ইতর আর জানোয়ার কিসিমের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। সে আমার সামনে আমার মা বাবাকে নিয়ে কেমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। আমি তাদের সন্তান। মা বাবাকে নিয়ে বাজে ইঙ্গিতের কথা কোন ছেলে সহ্য করবে? তার চাচা দুটো ছিল আরো বেশি নিকৃষ্ট।
বারবার আমার সামনে আমার মা বাবার ব্যক্তিগত বিষয়ে কথা বলতো। আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতো। আমার জন্ম 75-এ। আর যুদ্ধ হয়েছে 71-এ। কিন্তু ওই অসভ্যগুলো আমাকে জারজ সন্তান বলতো। বারবার প্রতিবার। এহতেশাম তো এসব কথা তাদের থেকেই শিখেছে। শালা এদের পুরো গোষ্ঠীটাই শুয়োর। প্রত্যেকটা অমানুষের বাচ্চা। বলতে বলতেই রাগে অভির চোয়াল শক্ত হয়ে উঠল। অরু দেখল প্রচণ্ড ক্রোধে অভির কণ্ঠ কাঁপছে। সে দাঁতে দাঁত চেপে বলল, ওই 3টা শুয়োরকে মারতে পেরে আমি ভীষণ আনন্দিত। এজন্য আমি আরও 3বার জেলে যেতেও রাজি আছি। যাওয়ার আগে একবার এহতেশামের বাপের গলাটা টিপে দিয়ে যেতে যাই। অসভ্য একটা। অরুণিমা ভয়ে ভয়ে বলল, তুমি সত্যিই ওদের মেরে ফেলেছ? অভি হাসল কেবল। মা রতে তো চাইনি। কিন্তু খুনও চেপেছিল মাথায়। আমার একটা পোষা বেড়াল ছিল। আমি সবসময় তাকে আমার কাছে রাখতাম। তারা কি করেছে জানো? তারা আমার বিড়ালটাকে লাথি মেরে 3তলার ছাদ থেকে ফেলে দিয়েছে। অরুণিমা তাজ্জব হয়ে বলল, কি অদ্ভুত, পাগল নাকি? পাগল না। আমাকে খোঁচাতে আর রাগাতে এদের ভালো লাগতো। এজন্য এসব করত। আমি যখন আমার আদরের পোষ্যর এই দশা দেখলাম, আমার মাথার রক্ত সব টগবগিয়ে উঠল। রান্নাঘরে গেলাম। একটা রামদা হাতে নিলাম। আর গায়ে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ 3টাকে ধরে কুপিয়েছি। অরুণিমা জড়সড় হয়ে একপাশে চেপে বসল। ভীতু সন্ত্রস্ত গলায় একটু একটু করে বলল, একেবারে জানেই মেরে দিলে? উহু। জানে মারেনি। চাচাজান আর হাসিম দয়া দেখিয়ে হাসপাতাল নিয়ে গিয়েছিল। এহতেশাম পরের দিন ছুটিতে এলো। 2 দিন এরা আইসিইউতে ছিল। তারপর এহতেশামের বাপ কোমায় চলে গেল আর বাকি দুটো কবরে। ন্যায়ের ঝান্ডা উড়ানো মেজর এহতেশাম তখন আমার বিরুদ্ধে কেস ফাইল করলেন। আমি জেলে গেলাম। 2 বছর জেল খাটলাম। তারপর বেরিয়ে এলাম আগের চেয়েও অনুভূতি শূন্য হয়ে। তোমাকে একটা কথা বলি, এহতেশাম কিন্তু নিরেট ভদ্রলোক না। সে একটা আস্ত ভণ্ড। খুনখারা বীর হাত কিন্তু তারও পাকা। সবার সামনে ভং ধরে। তাকে আমি শিরায় শিরায় চিনি। এসব আর্মিদের দেখে গলে যাওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে এক একটা লেবাসধারী। ভেতরে ভেতরে খোঁজ নিয়ে দেখো কত মানুষ মেরে ফেলে। কেউ হদিসও পায় না। এহতেশাম যে বান্দরবন আর কক্সবাজারে কয় হাজার শত্রু বানিয়ে রেখেছে সে নিজেও জানে না। অরুণিমা হুট করেই প্রশ্ন করল, তুমি কেমন করে জানো যে এহতেশাম ওই সব জায়গায় শত্রু বানিয়ে এসেছে? অভি চুপ হয়ে গেল সহসা। এই ব্যাপারে কোনো কথা বলল না আর। কিছুক্ষণ পর প্রসঙ্গ ঘুরিয়ে বলল অরুণিমা, আমি এমনই। তুমি যেমনটা চাও এমনটা আমি কোনোদিন হতে পারবো বলে মনে হয় না। আমি বরাবরই পরিবার থেকে বিচ্ছিন্ন, লোকালয় থেকে আলাদা। অরু চোখ তুলল। 2 হাতে ভয় দিয়ে পুনরায় তার কাছে এগিয়ে এসে বলল, আমার এই তুমিটাকেই ভালো লাগে হামাদ। অভি বিনিময়ে সামান্য হাসার চেষ্টা করল। বলল, আমি মেয়েদের প্রতি খুব বেশি কঠোর হতে পারি না। যদি হতাম তবে দিদানের সাথে আমি কোনোদিনই কথা বলতাম না। কিন্তু আমি দিদানের সাথে কথা বলি। তোমার সাথে নরম আচরণ করি। হৃদি, শ্রীজু, তিয়াসা, সাইমা, কারো সাথেই আমি অতিরিক্ত রূঢ় আচরণ করি না। মায়ের কথা ভীষণ মনে পড়ে। মনে হয় একবার যদি মা ফিরে আসতো, তাহলে আমি আবার নতুন করে জীবন শুরু করতাম। তখন বোধ হয় আমি খুব ভালো একটা মানুষ হতাম। অভি তার কথা শেষ করল এক বুক দীর্ঘশ্বাসের সাথে। অরুণিমা মলিন চোখে তার দিকে তাকালো। তারপর আস্তে করে তার কাঁধে মাথা রাখল। জড়ানো স্বরে বলল, তুমি তো এমনিই ভালো মানুষ হামাদ। আর কি ভালো হবে? অভি প্রতিউত্তর করল না। শুধু প্রশান্তিতে দুটো দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ডানহাতের তর্জনী তার চওড়া পুরুষালী বক্ষে ঠেকিয়ে গভীর স্বরে বলল, কাঁধে মাথা রাখছো কেন অরুণিমা? এদিকে মাথা রাখো। দেখো কতখানি ঝলসে গেছে ভেতরটা। বছরের পর বছর পুড়তে পুড়তে এখন শুধু অঙ্গারই আছে এখানটায়। হৃদয়? সে তো কবেই জ্বলে গেছে মানুষরূপী পশুদের তাণ্ডবে। রুটিনমাফিক চেকআপ সম্পন্ন হয়েছে। রেইডার্স টিমের সব সদস্যরাই আপাতত সুস্থ মিশনে যাওয়ার জন্য প্রস্তুত। ব্রিগেডিয়ার সলিমুল খানের সাথে গতকাল রাতে এহতেশামের কথা হয়েছে। তিনি বললেন সব ঠিক থাকলে আগামীকাল সকালেই যেন তারা বেরিয়ে পড়ে। কর্নেল আহাদ রাত থেকে ব্যস্ত ভীষণ। মূল টিমের পাশাপাশি আরও দুটো সাব ইউনিট তৈরি করা হয়েছে। যদি কোনো কারণে পরিস্থিতি বেগতিক হয় তবে এহতেশাম আহাদের নিকট সিগন্যাল পাঠাবে। তারপর আহাদ বাকি টিমদের নিয়ে বেরিয়ে পড়বে। সকাল হতে হতে পরিকল্পনায় পরিবর্তন এলো। বলা হলো আগামীকাল রেইডার্স টিম এবং সহযোগী ইউনিটের সবাই একসাথে বের হবে। কিন্তু টার্গেট এলাকার আশেপাশে শুধু মূল টিম থাকবে। বাকিরা থাকবে একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে। জুম ঘরের ভেতরে কজন মানুষ আছে তার উপর সবটা নির্ভর করছে। যদি জুম ঘরের ভেতরে মানুষ কম থাকে তাহলে এহতেশামের টিমই তাদের প্রতিহত করতে পারবে। অন্যথায় সহযোগী টিম তাদের সহায়তায় এগিয়ে আসবে। আজ সকালে সব রকমের রাইফেল এবং শটগান বের করে একবার পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। আজকের দিনটা ক্যাম্পের লোকজন কাটাবে তুমুল এক অস্থিরতার মধ্য দিয়ে।
আশিক সকাল থেকেই ফাঁকফোকর খুঁজছিল। কোনোভাবে যদি একটু আড়ালে যাওয়া যেত। পরে আনুমানিক 11:30টার দিকে আশিক একটু সুযোগ পেল। ফোনটা পকেট থেকে বের করেই সে পাহাড়ের এক মাথায় ছুটে গেল। মুঠোফোনটা কানের সাথে চেপে ফিসফিসিয়ে বলল, কেয়া কেমন আছো তুমি? অন্য পাশের মেয়েলি কণ্ঠটা লাজুক হয়ে জবাব দিল, ভালো। আপনি কেমন আছেন? আছি কোনো রকম। কাল তো আমাদের মিশন। আজ একটু পর পর চেক আপ দিচ্ছে সবাইকে। কেয়া বলল, কয়দিনের মিশন? উহু, একদিনই। কয়েক ঘন্টায় যা করার করতে হবে। আপনারা কজন যাচ্ছেন? এই তো, আমাদের মূল টিমে আছে 12 জন। আর অন্য টিমগুলোতে 7 জন করে আছে। কেয়া চাপা স্বরে বলল, সাবধানে থাকবেন। আশিক হাসল। রহস্য করে ডাকল, কেয়া জি, যদি আমি মরে যাই? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন? কেয়া প্রবল স্বরে প্রতিবাদ করল। জোর খাটিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে এসব কথা বলবেন না। আল্লাহ কখন কাকে কবুল করে নেয় কেউ জানে না। আরে তুমি তো সিরিয়াস হচ্ছ। কুল ডাউন। মজা করছিলাম। এসব মজা আমার ভালো লাগে না একদম। কেয়া। পুরুষালী কণ্ঠটা অনুনাদিত হয়ে ফোনের অপর প্রান্তে ভেসে গেল। কেয়া মেলানো স্বরে বলল, জি। মুঠোফোনেও কি প্রেম হয় কেয়া? হয়তো হয়। আমার কেমন যেন লাগছে। তোমার কথা মনে পড়ছে। মন চাইছে তোমাকে সামনে এনে বসিয়ে রাখতে। কেয়া হাসল। বলল, সেটা আর সম্ভব কোথায়? আশিক হঠাৎই গম্ভীর হয়ে বলল, কেয়া জি, তোমার সাথে কত কিছু নিয়ে কথা হয়েছে। তুমি আমায় কত কথা বলেছ। কিন্তু কখনো তো সেই কথাটা বলনি। কেয়ার কণ্ঠটা আগের চেয়েও ক্ষীণ হয়ে এলো। মিনমিন করে বলল, কি কথা? সেটা তো তুমি ভালো করেই জানো। আমি জানি না। বলতে বলতে সে লজ্জায় আরক্ত হয়। আশিক দীর্ঘশ্বাস ফেলে সমস্ত নীরবতাকে গ্রাস করে বলল, একটা কথা শুনো কেয়া। জি বলুন। আমার না তোমাকে কেমন কেমন লাগে। মানে কেমন একটা যে লাগে। কেয়া ভড়কে গিয়ে বলল, মানে? মানে তোমাকে দেখার জন্য আজকাল ভেতরটা আনচান করে। মন চায় তোমার সামনে বসে কথা বলতে। তোমাকে একটু কাছ থেকে দেখতে ইচ্ছে হয়। মনে হয় কাজ ফেলে শুধু তোমার সাথেই কথা বলি। তুমি আমাকে বলো তো, এটা কি কোনো রোগ কেয়া? ফোনের অপর প্রান্ত থেকে চাপা হাসির গুঞ্জন শোনা গেল। কেয়া তাৎক্ষণিক কিছুই বলল না। আশিক অধৈর্য হচ্ছিল ভীষণ। শেষে কেয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, রোগ নাকি জানি না। তবে আজকাল এই রোগের উপসর্গ আমার মাঝেও দেখা দিচ্ছে ক্যাপ্টেন। এই রোগের কি কোনো ঔষধ আছে? শুকনো খটখটে প্রকৃতি। বৃষ্টির ছোঁয়া নেই কোথাও। তবুও কোথা থেকে তুমুল বর্ষণ এসে আশিকের সমস্ত হৃদয় সিক্ত করে দিল। আশিক নিঃশ্বাস বন্ধ রেখে ভেতরের সমস্ত ঝড় গোপন করে রাশভারী গলায় বলল, তবে ঔষধ খেয়ে কি হবে? চলো দুজনই একসাথে রোগী হয়ে পথে পথে ঘুরি। সব রোগের চিকিৎসা হতে হবে এমন তো কোনো কথা নেই। অরুণিমা লাগেজে থাকা খুব সুন্দর মেরুন শাড়িটা বের করেই একবার গায়ের সাথে চেপে ধরল। আয়নার তার প্রতিবিম্ব ভালো দেখাচ্ছে। সে মুখে স্নিগ্ধ হাসি টেনে ডাকল, হামাদ দেখো তো। শাড়িটা সুন্দর না? অভি দেখছিল দেয়ালে ঝুলতে থাকা তৈলচিত্র। সেখান থেকে মনোযোগ সরিয়ে এক পলক অরুণিমাকে দেখে বলল, ভালোই। অরুণিমা মুখ কুঁচকায়। অভিমানের সুর টেনে বলে, সবসময় এমন কিপটেমি করে কথা বলো তুমি। কোনোদিনও বলো না যে খুব সুন্দর লাগছে। ভালোই নয়তো খারাপ না, এই দুইয়ের বাইরে তোমার আর কোনো কথা নাই। আমাকে বুঝি কখনোই খুব সুন্দর লাগে না? অভি উত্তর দিতে গিয়েও চুপ হয়ে গেল। শাড়ির রং সুন্দর। এর চেয়েও সুন্দর অরুণিমার মুখের হাসি। এর চেয়েও চমৎকার তার চোখের দুটি। কিন্তু অভি এই ব্যাপারগুলোকে কোন উপমায় ব্যাখ্যা করবে? অস্বস্তিতে মাথা নামায় সে। অরু আবার বলল, তুমি বলো তো। আমি কি সুন্দর না দেখতে? অভি বিষম খায়। বহু কষ্টে কণ্ঠ স্বাভাবিক রেখে উত্তর দেয়, হুম। সুন্দরী। তোমার এই সবকিছুর শেষে এই লাগানোর স্বভাব বাদ দাও তো। বিরক্ত লাগে। অরুণিমা লটকানো মুখে পুরো শাড়ি খুলে বিড়বিড় করতে করতে বিষণ্ণ হয়ে বলে, আজ আমি শাড়ি পরব। মিতা আপা সুন্দর ক্যামেরায় আমার ছবি তুলে দিবে। অভি বসা থেকে উঠে ঘরের বাইরে যেতে উদ্যত হলো। অরু খপ করে তার হাত ধরে বলল, এই হামাদ যাচ্ছ কোথায়? অভি চমকায়। চোখ তুলে বলে, তুমি শাড়ি পরো। আমি বাইরে দাঁড়াচ্ছি। অরুণিমা হাত রাখে কোমরে। মুখটাকে অত্যাধিক মাত্রায় সংকুচিত করে বলে, বাপরে, এমন পর পুরুষের মতো ভাব দেখাচ্ছ কেন হামাদ? তুমি আমার বর না? এখানেই থাকো। যেতে হবে না তোমার। কুচি ধরে দিবে। অভি ভ্রু উঁচিয়ে ধরে বলল, আমি তোমার কুচি ধরব? হ্যাঁ। কোনো সমস্যা? আমি জীবনেও এই কাজ করিনি। বিয়েও তো জীবনে করনি। আমাকে তো করেছিলে। তাই জীবনেও কুচি না ধরে থাকলে আমার কুচি ধরে কুচি ধরার উদ্বোধন করে ফেল। অভির চাহনি শান্ত। রাগ বিরক্তি কিছু নেই। তবে কিছুটা সন্দিহান বটে। শুরুতেই সে ছিটকিনি তুলে দরজা বন্ধ করল। প্রশ্নাত্মক চোখে কিছুক্ষণ অরুকে দেখে বলল, সত্যি ধরতে বলছো? অরুণিমা উত্তর দিল না। অভিকে দুই হাতে পেছনে ঘুরিয়ে বলল, আগে আঁচল ফেলতে দাও। তারপর পেছনে ফিরবে।
অভি দাঁড়িয়ে থাকে সঙ্গের মতো করেই। অরু ডাকতেই পেছনে ফিরল। অরুণিমা বলল, আমি তোমার দিকে কুচিগুলো এগিয়ে দিব, তুমি ধরবে। কেমন? আচ্ছা। অভি ধরে। প্রতিটা কুচি সাবধানে ধরে। প্রথমে জোরটা কাজ করছিল, কিন্তু অরুর চিৎকার চেঁচামেচি আর দুরন্তপনায় সেই জোরটা কেটে গেল নিমিষেই। তখন আর চোখের সামনে কারো উন্মুক্ত পেট আর পিঠ দেখার লজ্জা অভিকে আর্স্ট করল না। কিন্তু সামনে থাকা আধপাগল মেয়ে মানুষটির একের পর এক ভুল তাকে অতিষ্ঠ করে তুলল কিছুক্ষণেই। অরুণিমা ঠিক মতো কুচি গুজতে পারছিল না। পেটটা ফুলে ছিল, দেখতে বাজে লাগছিল তাকে। অভি মেজাজ দেখিয়ে বলল, ছাড়ো তো তুমি, কোনো কাজের না, এদিকে এসো, আমি গুজে দেই। সে একটানে তাকে কাছে এনে তার পেটে কুচির অংশটুকু গুজে দিল। মুখে এতটাই বিরক্তি ছিল যে বিরক্তির প্রভাবে সংকোচ উড়ে গেল খুব দূরে কোথাও। অথচ অরু কেঁপে উঠল সামান্য। পেটের ভেতর কিছু একটা গুটলি পাকাচ্ছিল নিজের মতো করে। সে দেবদাস সিনেমার পার্বতীর মতো করে দুই হাত মুখে চেপে লজ্জায় ছুটে গেল বারান্দার দিকে। কিন্তু সে কবে পার্বতী ছিল? যেতে যেতেই কোথায় যেন হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে নিচে পড়ল। বহু কষ্টে গুজে দেওয়া শাড়ি মুহূর্তেই এলোমেলো হয়ে বেরিয়ে এলো। সবটা গড়াগড়ি খাচ্ছিল মাটিতে। অভি কয়েক পল অবাক হয়ে তাকে দেখে। তারপর কপাল চাপড়ে বলল, অরুণিমা, তোমাকে আমি চড় মারব। অরু তার বচনভঙ্গিতেই হেসে ফেলল। প্রাণোচ্ছল কণ্ঠে বলল, তোমার হাতে চড়ও কবুল। অভি একটানে তাকে তুলে দাঁড় করালো। মুখের সামনে থেকে চুল সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে বলল, একদম নড়বে না, আমি সব করছি, নড়লে থাপ্পড় দেব ধরে। অরু যন্ত্রের মতো দাঁড়ায়, আর চোখে শুধু অভির বিরক্তি ধরা আর রেগে যাওয়া মুখটা দেখে। এই মুখ দেখে কেউ বলবে যে কাল অরু কার বুকে মাথা রাখার সুযোগ পেয়েছিল? শাড়ি পরানো শেষ হতেই অভি জলদগম্ভীর গলায় হুঁশিয়ারি দিল, বেশি নড়লে খবর করে দিব। অরুণিমা আয়নায় একবার নিজেকে দেখে, তারপর এগিয়ে এসে দুহাতে অভিকে ধরে পা দুটো উঁচু করে তার কাঁধের দিকে থুতনি ঠেকিয়ে বলে, এবার বলো আমায় কেমন লাগছে? অভি থতমত খেল, অপ্রস্তুত হয়ে বলল, কেমন আবার লাগবে? যেমন লাগার এমনই লাগে। সুন্দর না খারাপ? সুন্দরী। অরু দুষ্টু হেসে বলল, এত কাছ থেকেও শুধু সুন্দরী লাগে? অভি কয়েক মুহূর্তের জন্য তবদা খেয়ে গেল। একটু ধাতস্থ হতেই দুই চোখ সরু করে বলল, কাছে এলে সৌন্দর্য বাড়ে? বাড়ে তো। তাছাড়া দেখতে যেমনই লাগুক, বিনিময়ে একটা গাল ভেজানো চুমু তো আমার প্রাপ্য। মুভিতে দেখো নি নায়িকা শাড়ি পরলে নায়ক কি সুন্দর তার গালে চুমু খায়, পলক ফেলতে ভুলে যায়? অভি পর পর দুইবার পলক ফেলে। প্রচণ্ড আশ্চর্য হয়ে বলে, তোমার আপা বিয়ের সময় বলছিল তুমি নাকি বাচ্চা কম বুঝো, এখন দেখছি তুমি আমার চেয়েও 2 লাইন বেশি বুঝো। অরু হেসে ফেলল। রোজকার মতো অভির কাঁধে নাক ঘষতে ঘষতে আহ্লাদি স্বরে বলল, আপা হলো আপা, তুমি হলে তুমি। আপার কাছে আমি বাচ্চা, তোমার কাছে আমি বউ। শোনো হামাদ, আমি কিন্তু সব জানি। অভি ভ্রু তুলে জানতে চায় কি জানো? অরুণিমা এবার একটু লজ্জা পেল। অভিকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, বর বউ কি সব করে সবই জানি। সে বলতে গিয়েই লজ্জায় এইটুকু হয়ে এলো। তারপর সেই আরক্ত মুখখানা নিয়েই সে শাড়ির আঁচল খামচে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু অভি দাঁড়িয়ে থাকলো হতভম্ব হয়ে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এটা সেই মেয়ে যে কিনা তার ভয়ে সবসময় ঘরের এক কোনায় গুটিসুটি মেরে পড়ে থাকত। নিরুপমা নিহাদকে নিয়ে খুব সাবধানে পুকুর ঘাটে গেল। নিহাদ তার গলা জড়িয়ে ঘুম ঘুম চোখে চারপাশ দেখছিল। নীরু বলল, কি সুন্দর না বাবা, একদম ছবির মতো সুন্দর। নিহাদ হাই তুলে ঘুম জড়ানো গলায় বলল, নামতে চাই মা। না রে বাবা, ঘাটে যা শেওলা পড়েছে, তুমি যদি পড়ে যাও তখন মায়ের কি হবে? পব্য না মা, নামাও প্লিজ। নিরুপমা তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে 2 দিকে মাথা নেড়ে কিছুটা অভিনয়ের সুরে বলল, না না, আমার ছেলের যদি কিছু হয় তখন আমি কোথায় যাব? কাকে আদর দিব বলো তো? নিহাদ মায়ের বুকে মাথা ঠেকায়। ধিমি আওয়াজ ডাকে, মা। বলো সোনা, আদল দাও। নীরু হাসে, মুখ নামিয়ে তার সমস্ত মুখে অজস্র চুমু খায়। আদর দিয়ে বলে, আমার সোনা বাচ্চা একটা। নিরুপমা চোখ মেলে সামনে তাকায়। গাঢ় স্বরে বলে, মা পড়াশোনা শেষ করে এমন একটা বাড়ি বানাবো তুতুন, তারপর সেখানে শুধু মা আর তুতুন থাকবে। আমরা ঘুম থেকে উঠে ঘাটে যাব। তুতুন তারপর স্কুল ড্রেস পরে স্কুলের জন্য রেডি হবে। মা রান্নাঘরে গিয়ে নাস্তা বানাবে। উঠোনে এতগুলো মুরগি ছুটোছুটি করবে। মা তাদের খাবার খেতে দিব। কত সুন্দর হবে সেই জীবন, তাই না? তুতুন উত্তর দিল না, শুধু মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। শেষে মায়ের বুকে আলতো করে মাথা ঠেকিয়ে আঙুল চুষতে চুষতে বলল, তোমাকে সুন্দর লাগছে মা। নিরুপমা হাসে, প্রাণখোলা স্বচ্ছ হাসি। আচমকাই ক্যামেরার ক্যাচক্যাচ শব্দে তার ঘোর কাটে। সে অবাক হয়ে পাশে ফিরে আবিষ্কার করে মিতা আপা তার ছবি তুলছে। নীরু চমকে উঠে বলল, এ কি না বলে তুলে নিলে? সুচিস্মিতা হাসি মুখে এগিয়ে আসে, বলে, একদম
না বলে তোলা ছবি অনেক সুন্দর আসে। এই যেমন হাসিমুখে তোমায় চমৎকার লাগছিল। কিন্তু ছবির জন্য যদি বলতাম হাসতে তাহলে এত চমৎকার লাগতো না। মিতা বসল তাদের দুজনের পাশে। তুতুনের গালে একটা টোকা মেরে বলল, এই বাবা খালামণির কাছে আসবে? তুতুন হাত বাড়িয়ে তার কাছে গেল। জিজ্ঞাসু হয়ে বলল, তুমি উঠে গেছো? হ্যাঁ, তোমাকে কোলে নিব বলে তাড়াতাড়ি উঠে গেছি। জগলু আড়মোড়া ভেঙে তার পেছনে এসে দাঁড়ালো। বলল, মিতা আপা আজকের মেনু কি? মিতা পেছনে ফিরে চোখ রাঙিয়ে বলে, আমি আপনার আপা হলাম কবে? ওই তো সবাই বলে, তাই আমিও বললাম। থাক, ধন্যবাদ। সবাই বললেই আপনাকে বলতে হবে না জগলু ভাই। সুচিস্মিতা বসা থেকে উঠে দাঁড়ালো। জগলু তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল, আপনি আবার ভাই ডাকছেন কেন? কেন? ভালো লাগছে না? না, একদমই না। সুচিস্মিতা জবাবে কেবল হাসল। জগলু রান্নাঘরে এসেই কেবিনেটের উপর পা ঝুলিয়ে বসল। মিতা শাড়ির আঁচল কোমরে পেঁচাতেই প্রশ্ন করল, আজ কি রান্না করছেন শুনি? দম বিরিয়ানি। বাবা, হায়দ্রাবাদি স্টাইলে? বাপরে, অতদূর যাওয়ার কি দরকার? বাংলাদেশেই থাকুন। সুচিস্মিতা কেটে রাখা মাংসের টুকরায় মশলা যোগ করতে করতে বলল, অফিস কলিগ সব রিভিউ দিয়েছে এটা নাকি খেতে খুব মজা। আমি মজা করে পারবো নাকি জানি না। অবশ্যই পারবেন। মিতা পারে না এমন কিছু বাংলাদেশে নাই। সুচিস্মিতা মৃদু হাসল। চোখ পাকিয়ে বলল, এটা আবার বেশি বেশি। মিতা নিজ থেকে ডাকে, জুহাইয়ের। জি। ফার্মহাউস কেমন লাগলো? চমৎকার। জগলু থামে। নিজ থেকেই সাথে একটু যোগ করে, আপনারই মতো। সুচিস্মিতা তার দিকে চোখ তুলল না। শুধু মুচকি হেসে ঠেস মেরে বলল, আপনার লক্ষণ ভালো না জুহাইয়ের। মেয়ে মানুষের সাথে অতিমাত্রায় অমায়িক পুরুষদের আমার কম পছন্দ। জগলুও সাথে সাথে পাল্টা জবাব দিল, তাহলে তো আপনার জন্য অভিই চলনসই। মিতার পুরো মুখ তেতো হয়ে এলো। সে চোখ মুখ খিচে বলল, ছি, হই বুনো ভাল্লুকের নামও নিবেন না। আমি বুঝি না হাতেম শিকদারের ছেলে এমন কিভাবে হতে পারে। আমি তো চেরাগ বাতি দিয়েও দুজনের কোনো মিল খুঁজে পাচ্ছি না। জুহাইয়ের হঠাৎই কপালে ভাঁজ ফেলল। কৌতূহলী হয়ে জানতে চাইল, আপনি অভির বাবাকে চেনেন? সুচিস্মিতার হাতটা থেমে গেল সহসা। সে কিছুক্ষণ নীরব থেকে পড়ে আস্তে করে বলল, ওই একটু আকটু। ওই বাড়িতে গিয়েছিলাম পরে শুনেছি। সেটা বাদ দেন। আপনি বলুন, ঝাল খেতে পারেন? জি। গুড। মিতা কপালের ঘাম মুছে বলল, রেখা খালা, বাসমতি চাল ভেজাতে বলেছিলাম। ভিজিয়েছ? রেখা তাড়াহুড়ো করে রান্নাঘরে এলো। উপরনিচ মাথা নেড়ে বলল, জি ম্যাডাম। ভিজিয়েছি আরও আগে। মিতা চুলায় বসানো পাতিলে সামান্য তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি তার উপর ছেড়ে দিল। রেখা তার পাশে দাঁড়িয়ে অর্ধেক কাজ গুছিয়ে দিচ্ছিল। মিতা হাসিমুখে বলল, খালাজান, আমার মন চাইছে তোমাকেও আমার সাথে নিয়ে যেতে। তুমি কি সুন্দর বলার আগেই সব বুঝে যাও। রেখা মুচকি হাসলেন। মিতা আফসোস করে বলল, আর মাত্র আজকের দিনটা। তারপর সবাই যে যার বাড়িতে। আমি আবার একা একা আমার সেই ঘরে। রেখা নামের ভদ্র মহিলা মাথা তুললেন। স্নেহ মাখানো কণ্ঠে জানতে চাইলেন, তোমার বুঝি মানুষ খুব পছন্দ? মিতা গাঢ় স্বরে বলল, প্রচণ্ড। দেখো না কেমন জোর জবরদস্তি করে সবাইকে ধরে এনেছি। কি করব? আমার জীবনে মানুষের খুব অভাব খালাজান। আমার কেউ নেই। বাকের ভাইয়ের মতো আমারও কোথাও কেউ নেই। রেখা বললেন, হলো না ম্যাডাম। বাকের ভাইয়ের মুনা ছিল। আর আপনারও মুনা আছে। কি বলো? আছে নাকি? রেখা শুধু হাসে। চোখ মেললেই দেখতে পারবে। সুচিস্মিতা কিছুটা লজ্জা পেল। মাথা নামিয়ে সংকুচিত কণ্ঠে বলল, আমার একটা বাড়ির খুব শখ খালাজান। একটা মস্ত বড় সংসার, যেখানে আশেপাশে শুধু আমার আপন মানুষরাই থাকবে। আমি খুব ভালো ঘরণী হব খালাজান। কাউকে কিছু করতে দিব না। সব আমিই করব। বিনিময়ে তারা আমাকে একটু ভালোবাসলেই হবে। আমার কোনোদিন কোনো ঘর হয়নি জানো। আমার একটা পরিবারের খুব শখ। রেখা আর্দ্র চোখে তার দিকে তাকালেন। জড়ানো গলায় বললেন, অবশ্যই হবে ম্যাডাম। তুমি কত সুন্দর মনের মানুষ, তোমার সংসার সুন্দর হবে না তো কারটা হবে শুনি? সুচিস্মিতা মাথা ঘুরিয়ে বলল, দোয়া করবে কিন্তু মন থেকে। আমি যেন আবার তোমাদের এখানে আসতে পারি। তখন শুধু আমার ঘরের মানুষদেরই আনব। মিতা পুনরায় রান্নায় মন দেয়। গরম তেলে মাংসের টুকরো ছাড়তে ছাড়তে বলে, মেয়ে দুটোকে দেখলে? ফুলের মতো লাগে তাই না? অরু মিষ্টি আর নিরু স্নিগ্ধ। অরুর জীবন ফুলের মতো আর নিরুরটা কাটার মতো। মেয়েটা খুব চাপা স্বভাবের। মনে মনে দুঃখ জমায়। তার মাকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছি। নিরুর অনেক পড়াশোনা করার শখ। কিন্তু তার মা দেয় না। উপরন্তু কিসব আদবুড়োর সাথে তার বিয়ে দিতে চায়। যত্ত সব। রেখা খানিকটা চমকালেন। বললেন, তুমি নিরুপমাকে নিয়ে এত কিছু জানো? সে যে কাল আমায় বলল তোমার সাথে নাকি তার ৩-৪ বারই দেখা হয়েছে। সুচিস্মিতা ব্যস্ত গিন্নিদের মতো দুই হাতে কাজ করে যাচ্ছিল।
রেখার কথার কোনো প্রতিউত্তর সে করেনি। শুধু হাত ধুতে গিয়ে চাপা স্বরে নিজ থেকেই বলল, নীরু আমায় এসব কিছুই বলেনি খালাজান। আজকের দিনটা অরুণিমার কাটল বাড়াবাড়ি রকমের ভালো। মিতা আপা তার নতুন কেনা ক্যামেরাতে তার আর হামাদের অনেক ছবি তুলে দিয়েছে। আজ সে হামাদের হাত ধরে অনেকটা সময় বসেছিল। হামাদ মুখ কুঁচকে রেখেছিল কিন্তু হাত সরায়নি। দুপুরে সে আর তুতুন যখন বাগানে ছুটোছুটি করছিল তখন হামাদ হাত ধরে টেনে তাকে হলো ঘরে নিয়ে এসেছে। তারপর নিজে থেকে ভাত মেখে খাইয়ে দিয়েছে। মিতা আপা আজ দম বিরিয়ানি রান্না করেছে। কি এলাহি কাণ্ড, আপা পুরা ঘেমে নিয়ে একাকার হয়েছে রান্না করতে গিয়ে। কিন্তু বিরিয়ানি খেতে হয়েছে অসাধারণ। জগলু মুখে দিতেই বলল, মিতা আরেকদিন বানিয়ে খাওয়াতে হবে কিন্তু। সবাই কত সুন্দর কথা বলল, আড্ডা দিল। শুধু হামাদ এক কোনায় মুখ লটকে বসেছিল। তুতুন অবশ্য দুইবার কোলে উঠেছে তার। তখন সে জোরপূর্বক টেনে টেনে হাসার চেষ্টা করেছে। যদিও সে চেষ্টা বৃথা গিয়েছে। তাকে কোনোভাবেই হাসি খুশি মনে হলো না। বিকেল হতেই সে উসখুস করতে শুরু করল। অরুণিমা হাতে পায়ে ধরে তাকে আরেকটা রাত থাকার জন্য রাজি করিয়েছে। সন্ধ্যা পড়েছে কিছুক্ষণ আগে। মিতা আপা আবার সেই রান্নাঘরে ব্যস্ত। তুতুন ঘুমালো একটু আগে। নিরুপমা সবে পুকুর ঘাটে এসে বসেছিল। অরু এসে বসল তার পাশে। নীরু তার দিকে ফিরেই জানতে চায়, কি মনা? কিছু বলবি? না আপা, এমনিই তোমার কাছে এলাম, তোমার আদর নিতে। বলেই সে নিরুপমার কাঁধে মাথা রাখল। নিরুপমা বলল, ক্লাস করিস অরু? করি, মাঝে মাঝে। মাঝে মাঝে কেন? রোজ করবি? ঘুম ভাঙে না আপা। এসব করবে না অরু, খুব মন দিয়ে পড়বে। আমাদের সবারই দিন শেষে একটা পরিচয় লাগে। অরু গম্ভীর হয়ে মাথা নাড়ল। নীরু আপা, বল। হামাদ খুব ভালো নীরু আপা। আমি জানি। কেমন করে জানো? যে মানুষ বউয়ের কাছে ভালো সে এমনিতে ভালোই হয়। আপা, হুম। আমার না হামাদের কাছাকাছি থাকতে খুব ভালো লাগে। মানে মন চায় হামাদের কোলে উঠে বসে যাই। নিরুপমা ফিক করে হেসে দিল। বলল, বর তো, উঠে যেতে পারিস, দোষ হবে না। ধ্যাত লজ্জার কথা। অরু বলল, আচ্ছা আপা, আমি হামাদকে কেমন করে বুঝাই যে তাকে আমার কত ভালো লাগে? সে বুঝতেই চায় না কিছু। নিরুপমা ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। গম্ভীর মুখ করে বলল, সবই বুঝে অরু, তবুও না বোঝার ভান ধরে। তুমি কেমন করে জানলে? নিরুপমা পর পর দুবার শ্বাস ছাড়ল। অন্যমনস্ক হয়ে বলল, জানি না, মনে হলো আর কি। তুই এক কাজ কর, একদম সোজাসাপটা গিয়ে তাকে জানিয়ে দে, তাহলেই তো ব্যাপারটা মিটে গেল। অরুণিমা মুখ নামিয়ে বলল, লজ্জা লাগে আপা। বসে থাক তোর লজ্জা নিয়ে। অরুণিমা হঠাৎই কেমন বিষণ্ণ হয়ে পড়ল। নিরুপমা তার অবস্থা বুঝতেই এক হাতে তাকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলল, অরু, তুমি না আমার লক্ষ্মী বোন? আপা দোয়া করে দিচ্ছি তোর সংসার খুব ভালো হবে। তুই খুব সুখে থাকবি। আমরা সচরাচর সুখ বলতে যেটা বুঝি বাস্তবে সুখ সেটা হয় না। উপরন্তু এমন অনেক কিছু আছে যা প্রথমে আমরা আমাদের দুর্ভাগ্য কিংবা দুঃখ বলে মনে করি, কিন্তু দিনশেষে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। জীবন এমনই শোনা। আমরা যা ভাবি অধিকাংশ সময় তার বিপরীতটাই হয়। মুস্তাফা। এতদিন পর চিঠি দিচ্ছি দেখে রাগ হবেন না আশা করি। চিঠি না দেওয়ার কারণ পারিবারিক ব্যস্ততা। অরুণিমা এই কয়টা দিন খুব অসুস্থ ছিল। জ্বরের প্রকোপ এতই বেশি ছিল যে হাসপাতালে নিতে হয়েছিল। সেসবের পেছনে ছুটোছুটি করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনোভাবেই আপনাকে আর লিখতে পারিনি। আপনি কিছু মনে করবেন না মেজর। আমার এখন মন খারাপ হচ্ছে। আপনার মিশনের সময় ঘনিয়ে আসছে। মিশনের আগে কি আপনি এই চিঠিটা পাবেন? যদি পেয়েও থাকেন তবে কি ফিরতি চিঠি দেওয়ার মতো সময় আপনার হবে? কথা হয়েছিল আরও 2 দফা চিঠি আদান প্রদান হবে আমাদের। কিন্তু আমার ব্যস্ততায় সেটা আর হয়ে ওঠেনি। এজন্য আমি নিজের সাথেই রাগ হয়েছি। আপনি আমায় দুটো বকা দিন তো প্লিজ। আমার পত্রমিত্র। আপনাকে আজ আমি একজন চমৎকার মানুষের কথা বলবো। তার নাম সুচিস্মিতা। নামটা খুব অন্যরকম না? ঠিক নামের মানুষটার মতোই। যদিও এই নামে আমি তাকে ডাকি না। আমি তাকে ডাকি মিতা আপা বলে। মিতা আপা হলো জগতের সবচেয়ে অন্যরকম মানুষদের একজন। মিতা আপা মাথায় হাত রাখলেই কোথা থেকে যেন শুভশক্তি এসে আমার সর্বাঙ্গে ছড়িয়ে যায়। মিতা আপা একজন সাংবাদিক। প্রথম দিন তার পরিচয় শুনেই তবদা খেয়ে গেলাম। একজন মেয়ে হয়ে এই বয়সে উপার্জন করছে, নিজের মতো করে চলছে। অথচ তার ভেতর কোনো অহংকারের লেশমাত্র নেই। মিতা আপা যেন কলকল করে বয়ে চলা কোনো শান্তধারার নদী, যার বুকে মানুষের রাগ, দুঃখ, হতাশা, ভালোবাসা সবকিছু আপনা আপনি জায়গা করে নিচ্ছে। আপনি জানেন মিতা আপা আমাকে আমার অতীত নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করেনি। কেবল কাছে এলো, একগাল হাসি দিল। তারপর শক্ত করে জড়িয়ে ধরল। মিতা আপার আর কি পরিচয় দিব বলুন? তাকে পরিচয় দেওয়ার মতো কোনো শব্দ আমার ভাণ্ডারে নেই। সে অনন্যা। ঠিক তার নামের মতোই। সে জাদুকর।
সে এত ভালো জাদু জানে যে বুকে জড়িয়ে নিতেই সব কষ্ট গায়েব হয়ে যায়। আমার জীবনটা ইদানিং ফুলের বাগান হয়ে যাচ্ছে মুস্তাফা। প্রথমে এলেন আপনি, তারপর এলো মিতা আপা। আপনারা এসেছেন বলেই আমি পুনরায় কলম হাতে নেওয়ার স্বপ্ন দেখছি। কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ? আমি গ্রাজুয়েট হতে চাই। সব প্রতিকূলতা পেরিয়ে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। মিতা আপা, আর আপনি কেবল শক্ত করে আমার হাত দুটো ধরে রাখবেন কেমন? আমি ভীষণ দুর্বল প্রকৃতির মানুষ। চারপাশে থাকা মানুষদের কটু কথায় আমি দমে যাই, হোঁচট খেয়ে পড়ে যাই। আপনারা ধরে রাখলে আমি ভরসা পাব। তখন খুব সহজেই এই আঁকাবাঁকা পথ পাড়ি দিতে পারবো আমি। আপনি কেমন আছেন? আপনার 7টা ফুল কেমন আছে? ফুল বলছি কারণ তাদের আমার ফুলের মতোই স্নিগ্ধ লাগে। এরা আমার অরুর চেয়েও ছোট। অথচ ঘর বাড়ি পরিবার পরিজন ফেলে এরা কত কঠিন নিয়মনীতির মাঝে জীবনযাপন করছে। এদের ধমকের পাশাপাশি একটু ভালোবাসাও দিবেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এর সামনে এসে সব প্রাণী দুর্বল হয়। হিংস্র জানোয়ার থেকে শুরু করে নিরীহ প্রাণী পর্যন্ত সবাই। আমরা দিনশেষে আসলে ভালোবাসার কাঙাল। এই জীবনে কত কিছুর পেছনে আমরা ছুটে যাই, অথচ একটু ভালোবাসা পেতেই আমাদের মনে হয় যে এই জীবনে প্রাপ্তির খাতা পূর্ণ হয়েছে। আমরা দিনের শেষে ভালোবাসা বাদে আর চাইটা কি? আপনি ভালো থাকবেন মুস্তাফা। একটা গুরুত্বপূর্ণ দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমার বিশ্বাস আপনি খুব বিচক্ষণতার সাথে সবকিছু করবেন। আমার শুভকামনা নিবেন মেজর। জীবনের প্রতিটা বাকস্রষ্টা আপনার জন্য মসৃণ করুক। আমি আজকাল জীবন নিয়ে একটি স্বপ্ন দেখি। জীবন হোক একটা উন্মুক্ত উদ্যান, যার কোনো সীমা নেই, শেষ নেই। সেই উদ্যানে মন ভরে ছুটে বেড়াবো আমরা। প্রজাপতি উড়বে চারপাশে, সুরেলা কণ্ঠে কোকিল গান গাইবে। চারপাশে থাকবে তাজা ফুলের ঘ্রাণ। আকাশে থাকবে একটা রংধনু। প্রকৃতি সাজবে সবুজের মোড়কে। চারপাশে শুধু আনন্দ আর আনন্দ। তারপর আমরা সমস্বরে স্বর মিলিয়ে গাইব। আনন্দধারা বহিছে ভুবনে। দিনরজনী কত অমৃতর সুতলি যায় অনন্ত গগনে। পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া। সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্যপূর্ণ ধরা জীবনে কিরণে। বসিয়া আছো কেন আপন মনে? স্বার্থনিম্বন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী। ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। নিরুপমা রহমান। সমতট লেন ঢাকা। এহতেশাম পত্রটা ভাঁজ করে পুনরায় খামে রাখে। রাতের অন্ধকার আর নিস্তব্ধ ভাব ভারী হয় তার দীর্ঘশ্বাসের প্রভাবে। মাথার উপর চিকন এক ফালি চাঁদ সামান্য দুটি ছড়াচ্ছে। রোজকার মতো আজও ঝিঝি পোকার ডাক কানে আসছে। এই রাত, এই আবহাওয়া, এই আর্মি ক্যাম্প আর হাতে এই চিঠি, সবকিছু মিলিয়ে চারপাশ কেমন মনোরম লাগে মুস্তাফার। এই দৃশ্যটা নিতান্তই স্বাভাবিক না তার জন্য। এই দৃশ্য খুব আলাদা। খড়খড়ে কাগজে কালো কালিতে কিছু গোছানো লিখাইত। এত বিশেষ কিছু তো হওয়ার কথা না। এহতেশাম কিছুক্ষণ খাম হাতে বসে থাকে। তারপর আস্তে করে তার পকেটে হাত রাখে। এরপর সেখান থেকে খুব যত্নে পাসপোর্ট সাইজ ছবিটা বের করে আনে। কলেজ পড়ুয়া কিশোরীর মিষ্টি মুখখানা আজকাল স্বপ্নেও আসে। এহতেশাম আলতো করে ছবিটা ছুঁয়ে দেয়। যেন ছবিটার ভেতর প্রাণ আছে। জোরে ছুলেই ব্যথা পাবে। নিরুপমা রহমান। জগতের সবচেয়ে বিচিত্র নারী। কোনো নারী যা পারেনি নিরুপমা রহমান তা করে দেখিয়েছে। নিরুপমা একটা শক্ত খোলসে আবৃত হৃদয় স্থান করে নিয়েছে। সেই হৃদয় শুধু সাদিক সাহেবের বড় মেয়েকেই চায়। আর কেউ না। মিশন শেষের ওই কল পাওয়ার মতো কাছের মানুষ তার নিরুপমাই আছে। বাকি সব তো নস্যি। এহতেশাম বুক ভরে শ্বাস নেয়। তারপর এলোমেলো হয়ে কলম চালায়। নীলা। অদ্ভুত তো, এবার আপনি সালাম দেননি আমায়। যাই হোক, আমি সালাম দিচ্ছি। কেমন আছেন নীলা? আপনার ওই ফুলের মতো দেখতে ছেলেটা কেমন আছে? আমার পক্ষ থেকে তাকে আদর দিয়েন তো। সুচিস্মিতার প্রতি তো আপনি আমায় আগ্রহী করে তুললেন। সাংবাদিকতা পেশাটা আমাকে বেশ টানে। সেখানে মেয়ে হয়ে এই পেশায় যে যোগ দেয় বলতেই হয় ভীষণ সাহসী আর প্রগতিশীল ব্যক্তিত্ব। সুচিস্মিতার মতো মানুষ আপনার জীবনে এলো শুনে ভালো লাগছে। কিন্তু যা ভালো লাগেনি তা হলো এই যে মানুষের প্রতি আপনি খুব নির্ভরশীল। আপনি নিজের পায়ের উপর দাঁড়াতে ভয় পান। আপনি সবসময় কারো না কারো উপর ভর ছেড়ে কিংবা ঠেস দিয়ে দাঁড়াতে চান। আমি আর সুচিস্মিতা কেন আপনার দুহাত ধরে রাখব? আপনার পা নেই? নিজের পায়ে চলবেন নীলা। অন্য মানুষের নির্ভরতায় চলার কোনো মানে নেই। আমি আর সুচিস্মিতা যদি মাঝরাস্তায় গিয়ে আপনার হাতটা ছেড়ে দেই তবে আপনি কি করবেন? আপনার আর কি করার থাকবে বলুন তো? তাই শুরুতেই কারো উপর নির্ভর হয়ে ভর ছেড়ে দেওয়া উচিত না। আমরা বড়জোর আপনাকে পথ বাতলে দিতে পারি। হাঁটতে হবে আপনার নিজেকে। সবকিছুতে মানুষের আশায় থাকবেন না। কখনো কখনো নিজের সহায় স্রষ্টা ব্যতীত আর কাউকে মনে করা উচিত না। নিজে যদি একা চলতেই না পারেন তবে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেন কেন? দুঃখিত, আবারও কঠোর হয়ে যাচ্ছি। কিন্তু আমি এমনই।
দীর্ঘদিনের অভ্যাসের দরুন আমার আচরণ এমন হয়ে উঠেছে। আপনি আশা করি আমার দিকটা বুঝবেন নীলা। আপনি চিঠিতে আমায় শুভকামনা জানালেন, সেজন্য ধন্যবাদ। আমি আপনাকে চিঠিতে জানালাম ভালোবাসা। ভালোবাসা নিবেন নীলা, সেই সাথে ভালো থাকবেন। যদি স্রষ্টা জীবিত রাখে তবে খুব দ্রুতই উন্মুক্ত প্রান্তরে আপনাকে নিয়ে ছুটে যাব। সাথে তুতুনও। আমি তুতুন আর আপনি, আর কেউ না। সেই প্রান্তরে প্রজাপতি উড়ে বেড়াবে নাকি জানি না, কিন্তু সেখানে দুঃখগুলো ঠিকই উড়ে যাবে। আপনি মন ভরে কাঁদবেন, কেউ আপনাকে জ্বালাবে না। তুতুন থাকবে আমার কাছে। আমরা দুজন আপনার কান্না দেখব। যতক্ষণ না আপনি ক্লান্ত হয়ে কান্না থামাবেন ততক্ষণ আপনাকে কান্নার সুযোগ দেওয়া হবে। বলুন নীলা, আর কয়েক ঘন্টা কাঁদতে চান আপনি? কয়েক ঘন্টা কাঁদলে আপনার দুঃখরা আপনার হৃদয় ছেড়ে পালাবে? তাড়াতাড়ি বলুন তো। শুনুন তুতুনের আম্মু, এখন আমি আপনাকে ফোন দিব, দিয়ে কোনো কথা বলবো না। আপনি যদি আমাকে না চেনেন তাহলে আর কোনো শব্দ ছাড়াই ফোন কেটে দিব। আপনার ভোগান্তি কমিয়ে দিলাম। এই পত্র যখন পড়বেন তখন আপনি জানতে পারবেন মাঝরাতে আপনাকে ফোন করে থম মেরে বসে থাকা সেই মানুষটা আমিই ছিলাম। এখন আমি আপনাকে ফোন করব। আপনি কি আমায় চিনতে পারবেন নীলা? মেজর মুস্তাফা, আর্মি ক্যাম্প রাঙামাটি। এহতেশাম পকেট থেকে ফোন বের করে নির্বিকার হয়ে ডায়াল করল। 3বারের মতো রিং হতেই কলটা রিসিভ হলো। অন্যদিনের মতোই ক্ষণিকের নীরবতা। তারপর অতি সূক্ষ্ম নারী কণ্ঠটি মুঠোফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো। মেয়েটা অত্যাধিক মিহি সুরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আকাশের ওই সুন্দর চাঁদটা দুদিন যাবৎ নিরুপমার মনোযোগ টেনে ধরছে। বাড়ির জানালা দিয়ে সে যেই আকাশ দেখত সেই আকাশ আর এই ফার্মহাউসের আকাশের মধ্যে বিশাল পার্থক্য আছে। এখানের আকাশকে মনে হয় একটা মস্ত বড় চাদর। সেই চাদরের ছায়াতলে ঢাকা পড়েছে সমস্ত কিছু। এই ব্যস্ত শহর, ক্লান্ত পথিক, শহরের রাস্তা, দোকানপাট, সবকিছু। নিরুপমা মন ভরে সেসব দেখে। তুতুন আজ ভীষণ ক্লান্ত। খাটে শোয়াতেই ঘুমিয়ে জল হলো। নিরুপমা তার দুপাশে বালিশ রেখে উঠে এসেছে। মিতা আপা সারাদিন এত ছুটোছুটি করে, এখন মাথা ব্যথায় অস্থির হয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে গেছে। অরু তার ঘরে। এই চন্দ্র বিলাস তার একান্ত। কিছুক্ষণ আগে সবাই পার্টি বিছিয়ে আড্ডা দিয়েছিল। নীরু একবার আনমনে মিতা আপার কথা মনে করল। সে ছাড়া এত সুন্দর আয়োজন কে করত? নিরুপমা যে দুটো দিন এত ভালো কাটাবে সেটা কি সে কোনোদিন ভাবতে পেরেছিল? নিরুপমা গালের নিচে হাত রেখে আকাশ দেখে, বাংলো বাড়ির নকশা খচিত দেয়াল দেখে। পুকুর ঘাটে বসলেই শরীরে একটা ঠান্ডা বাতাস এসে ধাক্কা দেয়। পুকুরের ঠান্ডা পানি মৃদু শব্দে বয়ে যায়। গাছের পাতায় বাতাসের ধাক্কা লেগে সেটা অল্প অল্প নড়ে। নিরুপমা মনোযোগী দর্শক হয়ে সবকিছু দেখে। ঠিক তখনই একটা যান্ত্রিক শব্দে তার ঘোর কাটে। মুঠোফোনটা একনাগাড়ে বেজেই যাচ্ছে কখন থেকে। নিরুপমা দ্রুত সেটা রিসিভ করে। কিন্তু রিসিভ করার পরেই কেমন যেন অস্বস্তিতে পড়ে গেল। কানে চাপতে গিয়ে মনে হলো তার কণ্ঠ আজ ভীষণ কাঁপছে। নিরুপমা রোজকার মতো সালাম দেয়। বিনীত সুরে জানতে চায় অপর পাশের ব্যক্তির পরিচয়। কিন্তু জবাবে নিরুপমা পেল সেই আগের মতো নিস্তব্ধতা। মনে হলো এই নীরবতা মহাকাশের মতোই গভীর, অতলস্পর্শী। কেবল পাশ থেকে ঝিঝি পোকার শব্দ জানান দেয় কলটা পৃথিবীর কোনো প্রান্ত থেকেই এসেছে। নিরুপমা অনেকটা সময় নীরব থাকে। হঠাৎই তার সমস্ত শরীরে তড়িৎ খেলে গেল। সেই তড়িৎ একটা ঝাঁকুনি দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। নিরুপমা হতচকিত হয়ে একবার স্ক্রিনে ভাসতে থাকা নম্বরটা দেখে। তারপর পুনরায় ফোনটা কানের সাথে চেপে ধরে। তার কণ্ঠনালী কাঁপছে। নিদারুণ উৎকণ্ঠা। কেবল ঘন ঘন শ্বাস ফেলে দমিয়ে নিয়ে সে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, মুস্তাফা। কথাটা বহু কষ্টে বুক চিরে বেরিয়ে এলো। নিরুপমার নিঃশ্বাসের গতি আরও কিছুটা বাড়ল। সে অবরুদ্ধ অভেদ্য স্বরে আবারও বলল, মুস্তাফা আপনি? অন্য পাশটা আজ আর নীরব থাকল না। আগ বাড়িয়ে কোনো কথাও বলল না। শুধু একবার গলা খাকারি দিল। নিরুপমা তাতেই জমে হিম হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা রতের ধারা নেমে এলো অতি ধীর গতিতে। নিরুপমা জড়ানো সুরে বলল, কেমন আছেন মুস্তাফা? অপর পাশের পুরুষালী স্বরটা অত্যাধিক ভারী হয়ে বলল, ভালো। নিরুপমা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। একটা হিমশীতল বাতাস তার সমস্ত শরীর ছুঁয়ে আসছিল নিরুপমার। কোনো কথা আর কণ্ঠনালী পেরিয়ে বের হতে পারছিল না। সদ্য কৈশোরে পদার্পণ করা কিশোরীদের মতোই নিরুপমা লাজুক হয়ে উঠল। একবার আজকের তারিখটা স্মরণ হতেই আন্তঃস্বরে বলল, কাল আপনার মিশন, তাই না? বেস্ট অফ লাভ মুস্তাফা। মুস্তাফা নামের মানুষটা কি খুব চাপা স্বভাবের? কেমন যে শব্দহীন, ছন্দহীন। চাঞ্চল্যের লেশমাত্র নেই তার মাঝে। নিরুপমা বারবার খেই হারিয়ে ফেলছিল। অথচ মুস্তাফা অনর, অবিচল, একেবারে নির্বিকার। যেন কিছুতেই তার চিত্ত ব্যাকুল হয় না। নীলার সেই আবেগী স্বর শক্তপোক্ত পেটানো শরীরের ভেতর তরতর করে প্রবাহিত হয়। কর্ণকুহুরে পৌঁছে যায় তরুণীরা, সেই লাজুক কণ্ঠ, আর্ষ্টতায় মোড়ানো তরুণীরা, সলজ্জ আবেদন।
নীলা থেমে থেমে বলল, সাবধানে থাকবেন। আয়াতুল কুরসি পড়বেন। আমি আপনার চিঠির অপেক্ষা করব। সে বলতে গিয়েই কেমন যে মিয়ে গেল। মুস্তাফা টের পেল তার কণ্ঠ কাঁপছে। নিরুপমা আর কথা বলল না। একটা লম্বা সময় ধরে কালো রঙের ফোনটা কানের সাথে চেপে ধরে রাখল। তার চোখের পানি যে কখন গাল পর্যন্ত পৌঁছে গেছে সে টের পায়নি। মুস্তাফা তার অস্তিত্বের জানান দিল কেবল দুইবার দীর্ঘশ্বাস ছেড়ে। নিরুপমার মনে হলো মুস্তাফা আজ তার কত দূরে। অথচ পত্র লিখার সময় মনে হতো সে তার একদম কাছে বসে আছে। বসে বসে নীরুকে মন দিয়ে দেখছে। আজ কেন এত দূরের মনে হচ্ছে তাকে? নিরুপমা নিজ থেকেই বলল, মিতা আপা কাল আমাদের একটা ফার্মহাউসে নিয়ে এসেছে। আমি আগে কখনো ফার্মহাউসে যাইনি। তুতুন খুব খুশি। আমার মন আজকে ভীষণ ভালো। বলতে বলতেই নিরুপমার দুই চোখ পুনরায় ভরে উঠল। দু চোখের স্পষ্ট আবেগ নিয়ন্ত্রণে এনে নিরুপমা বলল, আমার মন আসলে ভালো নেই। আমি মিথ্যে বলেছি। আপনি মিশন থেকে সুস্থভাবে ফিরে আসার আগ পর্যন্ত আমার মন আর কখনো ভালো হবে না মুস্তাফা। অন্য প্রান্তে থাকা গুরুগম্ভীর স্বভাবের ব্যক্তিটা পুনরায় গলা খাকারি দিল। নিস্তব্ধ রাতের সমস্ত নীরবতা চিরে সেই শব্দ নিরুপমা পর্যন্ত এসে পৌঁছল একটা প্রতিধ্বনির মতো করে। লোকটা নিরেট স্বরে বলল, টেক কেয়ার নিরুপমা। কিছু সময়ের মৌনতা। তারপর সদূর রাঙামাটি থেকে আগত ফোনকলটা যান্ত্রিক শব্দ করে কেটে গেল। এহতেশাম ফোন কেটেই ধীর কদমে নিজের তাঁবুর দিকে পা বাড়াল। অবশেষে নীলা তাকে চিনতে পেরেছে। তাকে কিছু বলতে হয়নি, কোনো ইশারা দিতে হয়নি, কিছুই করতে হয়নি। তবে নীলা তাকে চিনল কেমন করে? ভেতর থেকে আপনা আপনি উত্তর এলো, কারণ তুমি নীলার কাছের মানুষ। কাছের মানুষকে তো মানুষ নিঃশ্বাসের শব্দেও চিনে নেয়। এহতেশামের কৌতূহল জাগে। আসলেই কি সে নীলার এত কাছের? সে সবকিছু মাথা থেকে ঝেড়ে তাঁবুর দিকে হেঁটে গেল। এখন তার মাথায় শুধুমাত্র কালকের চিন্তাই ঘুরপাক খাচ্ছে। সোর্স তাদের খবর দিয়েছে ভেতরে 8 জনের বেশি নেই। কিন্তু যদি আক্রমণ করতেই দেখে সেখানে আরও দস্যু ওত পেতে আছে, তখন? নিরুপমা ফোনটা কান থেকে নামায়নি। সে হুট করেই বাচ্চাদের মতো কেঁদে দিল। এত কষ্ট কেন হয় তার? নীলা বলেই কি মুস্তাফার কঠিন মুহূর্তগুলো তাকে আন্দোলিত করে? কোনো চিঠি কি কাউকে এত বেশি দুর্বল করতে পারে? নিরুপমা সেই রাতে উপলব্ধি করল সে খুব দুর্বল নারী চরিত্র। ঠিক মিতা আপার বিপরীতে থাকা একটি নারী চরিত্র, যে সহজেই কাবু হয়, সহজেই যাকে সমাজ দমিয়ে দিতে পারে। আসলে রাহাতের কোনো দোষ নাই। নিরুপমার দুর্বল ব্যক্তিত্বই তার সংসার হারানোর জন্য দায়ী। নীরু এত ভীতু কেন? প্রহর শেষের অস্তমিত সূর্যের আলোর ন্যায় এত ক্ষীণ কেন তাদের অস্তিত্ব? নিরুপমা আর কাঁদল না, মন খারাপ করল না। শুধু ঘাট বাঁধানো পুকুরে বসে সকাল হওয়ার অপেক্ষা করল। রাঙামাটিতে নিশ্চয়ই একই সাথে সকাল হবে। অস্ত্র গোলাবারুদ সহ মিলিটারিদের একটি দল পাহাড়ের বুকে লুকিয়ে থাকা দস্যুদের ধরাশায়ী করার জন্য বেরিয়ে পড়বে। তারপর কি হবে? নীলার জন্য কি আর কখনো আসবে মুস্তাফার লিখা সেই কুচকুচে কালির সতেজ চিঠি? সুচিস্মিতার প্রচণ্ড মাথা ব্যথায় সেদিনের আড্ডা খুব বেশি জমেনি। সে খুব দ্রুত ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। অরুণিমা অবশ্য নীরু আপার সাথে কিছুক্ষণ কথা বলেছে। তারপর বাগানে হাঁটাহাঁটি শেষে সেও ঘরে ফিরে এলো। অভির চোখ প্রায় লেগেই এসেছিল। ঘরের বাতি জ্বলতেই সে কপাল কুঁচকাল। বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করো। বিরক্ত লাগে আলো। অরুণিমা ভেংচি কেটে বলল, তুমি এসবই বলবে? কোথায় কাছে এসে একটু মিষ্টি আলাপ করবে? তা না, তোমার আছে যত সব বিরক্তিকর কথাবার্তা। অভি চোখের উপর থেকে হাত সরালো। গাঢ় স্বরে বলল, চুলগুলো পাগল পাগল হরে রাখবে না, সুন্দর করে বেঁধে রাখবে। আমার চুল দাড়ি নিয়ে এত চিন্তা তোমার? কখনো আয়নায় দেখেছ নিজের চেহারা? দেখেছি, পরীর মতো সুন্দর দেখতে। অভি জবাব দিল না, কেবল তাচ্ছিল্য করে হাসল। অরুণিমা আয়নার সামনে দাঁড়িয়ে আপাদমস্তক নিজেকে দেখে খানিকটা লজ্জার সুরে বলল, একেবারে আগুন সুন্দরী বউ পেয়েছ হামাদ। অথচ এই রূপের তুমি দাম দিলে না। বুঝবে, হারিয়ে গেলে তখন খুঁজবে। তখন বসস্ত চলমান। বৈশাখ আসেনি, কালবৈশাখীর দমকা বাতাস বইতে শুরু করেনি। কিন্তু সেই রাতে ফার্মহাউসে ঝুমঝুম করে অঝোর ধারায় বর্ষণ নেমে এলো। কর্ণকুহরে সেই শব্দ প্রবেশ করতেই অরুণিমা চঞ্চল হল। পরনের শাড়ি আর খোলা হলো না। তার আগেই সে ছুটে গেল অভির কাছে। হামাদ ও হামাদ। অভি তন্দ্রাঘরে কোনোরকমে বলল, কি? চলো না, বৃষ্টিতে ভিজি। বাগানে যাই। তুমি যাও, আমি ঘুমাবো। হামাদ, চলো না, এটাই শেষ। আর কিছু চাইব না তোমার কাছে। অভি বিরক্তিতে চোখ খুলে মুখ কুঁচকে কোনোরকমে বলে, এত বিরক্তকর কেন তুমি? আমি এমনই। চলো এবার। বাগানে যেতে যেতে বৃষ্টির বেগ কিছুটা কমে এলো। অরুণিমা মন খারাপ করে বলল, ধ্যাতো, আগের মতো আর জোরে বৃষ্টি পড়ছে না। অভি নির্বিকার হয়ে পকেটে হাত গুজে দাঁড়ায়। অরুণিমা মাটিতে পড়ে থাকা কয়েকটা বেলি হাতের মুঠোয় নিয়ে তার দিকে বাড়িয়ে দিল।
স্বভাবসুলভ হেসে বলল হামাদ এই নাও, তোমার জন্য ফুল। অভি হতবিহ্বল হয়ে তার হাতের দিকে তাকায়। এই পুষ্প প্রাপ্তির অভিজ্ঞতা তার জীবনে প্রথম। সে হাত বাড়িয়ে বোকা বোকা হয়ে ফুলগুলো হাতে নেয়। খানিকটা বিস্ময়ে অরুণিমার দিকে তাকায়। আচ্ছা, অরুণিমা নামের অর্থ হল ভোরের লালচে আভা। একদম সূর্য উঠার সময় যে আভা ছড়ায় সেই আভাই অরুণিমা। নামের সাথে কি মানুষের কাজের মিল থাকে? অরুণিমা কি সত্যিই সেই আলো যেই আলো অন্ধকার দূর করতে পারে? যেই আলোতে দুঃখ কষ্ট সব ঘুচে যায়? কৃষ্ণপক্ষের শেষে এমন একটা আলোই কি সবাই আশা করে না? ঠিক অরুর মতোই স্নিগ্ধ কোমল আর ঈষৎ কমলা রঙের মিঠে আলো। বৃষ্টিতে ভিজে অরুণিমারও মাথা ধরে গেল। অভি তাকে দুটো বকুনি দিয়ে মিতা আপার ঘরে পাঠালো। বলল মাথা ব্যথার ঔষধ খেয়ে নিতে। অরু গিয়ে দেখল মিতা আপা মুখের উপর চাদর টেনে ঘুমাচ্ছে। সে পা টিপে টিপে ঔষধের বাক্সের কাছে গেল। রাতের দিকে আপা যেই ঔষধটা খেল সেটা বের করে চটপট একটা ঔষধ খেয়ে নিল। হঠাৎই মাথায় একটা বুদ্ধি এলো। মনে হলো এক ঔষধে কাজ হবে না, দুটো খেলে এক্ষুনি ঘুম এসে যাবে। সে পর পর আরও একটা ঔষধ খেল। তারপর এক হাতে মাথা চেপে চুপচাপ নিজের ঘরে গেল। ব্যথানাশক ঔষধে সচরাচর যেই নেশাদ্রব্যের ব্যবহার হয় তার নাম মরফিন। খাওয়ার পর মানুষ অদ্ভুত রকমের অনুভূতি হয়। মাথা ঘুরায়, ইন্দ্রিয় চাহিদা সচল হয়। কখনো আবার একটা ঘোরের ভেতর বিচরণ করে মানুষ। অরুণিমার ক্ষেত্রে হলো মিশ্র প্রতিক্রিয়া। ঘরে গিয়েই সে তাল হারিয়ে ধপ করে খাটের এক কোনায় গিয়ে বসল। অভি ভ্রুকুঞ্চন করে শুধায় কি হলো আবার তোমার? অরুণিমা উত্তর দিল না। কিছুক্ষণ পর অভির কাঁধে থুতনি ঠেকিয়ে গাঢ় স্বরে বলল হামাদ ও হামাদ। কি? আদর করো আমাকে? অভি চমকে উঠে চোখ খুলে পাশ ফিরে তবদা খেয়ে বলে কি করব? আদর। অরু এগিয়ে এলো। বিবাহিত জীবনের প্রথম চুম্বন অরুণিমাই করেছিল। ঠিক অভির গালে। তারপর তার সেই গভীর ক্ষতে। গালে গাল ঘষে বলল তুমি কি বোঝো না তোমায় আমি কত ভালোবাসি? একটু আদর করলে কি হয়? অভি তার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে বলে তুমি কোন ঔষধ খেলে অরুণিমা? অরুণিমা উত্তর দিল না। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অভির উপর নিজের ভর ছেড়ে বলল তুমি আমায় কেন আদর দাও না হামাদ? আমি তো চাই আমি তোমার এত কাছে আসি যেন পৃথিবীর আর কেউ তোমার এত কাছে যেতে না পারে। অভি এক লাফে উঠে বসল। অরুণিমার থুতনি টেনে তুলে বলল এই মেয়ে তুমি কি বলছো তুমি জানো? অরু উত্তর দিল না। আগের মতোই তার গালে গাঢ় করে চুমু খেল। আস্তে করে বলল আমার তোমাকে চাই হামাদ। অভি তাকালো। কিছু মুহূর্তের নিস্তব্ধতা। তারপরই সব সংযম ভেঙে সব অস্বস্তি দূরে ঠেলে সে একটানে অরুণিমাকে তার কাছাকাছি নিয়ে এলো। শক্তপোক্ত পুরুষালী হাতের প্রথম থাবাতেই অরুণিমা কিছুটা হচকচাল। কিন্তু সরে এলো না। উল্টো নিজেকে আরও যত্নে সঁপে দিল অপর পাশের মানুষটার কাছে। বাইরের বর্ষণ আগের তুলনায় আরও বেশি তেজি হয়ে ধরণীর বুকে নেমে এলো। অভি এলোমেলো হলো, ভীষণ বেশি উদ্ভ্রান্ত হয়ে সে অরুণিমার রোগা পাতলা শরীরটা দুই হাতে জড়িয়ে নিল। অগণিত আর্দ্র চুমু অরুণিমাকে কিছুটা নাজেহাল করে দিল। তারপর অরুণিমা সত্যিকার অর্থেই অভির এত কাছাকাছি গেল যত কাছাকাছি এর আগে কখনো কেউ আসেনি। সেই স্পর্শে সময় এমনভাবে থমকে গেল যে পৃথিবীর সমস্ত কোলাহল এক নিমিষেই এক নিঃশব্দ আবেশে ভেসে গেল। নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু এইটুকুই জানানো হলো যে এইটুকু আসার জন্য সম্পর্কের একটি বৈধতা অতীব প্রয়োজন। এইটুকু আসার পর আর ফিরে যাওয়া যায় না। তখন শুধু জড়িয়ে গিয়েই নিজের অনুভূতির জানান দিতে হয়। অরু প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে গেল রাতের মাঝামাঝি সময়ে। অভির চোখ তখনও টকটকে লাল। ঘুম নামেনি একটুও। অরু আচমকাই ঘুমের মাঝে অভির এক হাত টেনে বলল হামাদ তোমার কি আমাকে একটুও ভালো লাগে না? অভি থমকাল। সাথে সাথে উত্তর না দিয়ে কিছু একটা ভাবল। তারপর কেমন যে অন্যমনস্ক হয়ে বিষণ্ণ সুরে বলল ভালো লাগে তো অরুণিমা। আমার যেন কি হয়েছে? আজকাল তুমি ছাড়া